আসসালামু আলাইকুম। আপনারা আমাকে যারা দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আমি মোহাম্মদ রায়হান আলী, পড়াশোনা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডুয়েট 2023 সালে শেষ করছি গ্রাজুয়েশন। বর্তমান আমি আছি আপনাদের সকলের পছন্দের এবং পছন্দনীয় প্রতিষ্ঠান চাকরির পাঠশালায় সিনিয়র শিক্ষক গণিত হিসাবে। আপাতত আমার পরিচয়, বাদবাকি ধীরে ধীরে আপনাদের সাথে পরিচয় হবে ইনশাল্লাহ। আপনাদের ক্লাস, প্রশ্ন, সলিউশন সহ বিভিন্ন প্রোগ্রামে আমি উপস্থিত থাকবো। ও আজকে আপনাদের সামনে আসার কারণ হলো আজকে দুইটা পরীক্ষা হয়েছে আপনাদের। একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয় আর একটা হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়। তো আজকে যেহেতু আমি ম্যাথ টিচার, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছে যে আজকে যে দুটা পরীক্ষা হয়েছে, আজকে পরীক্ষায় দুটো পরীক্ষায় 4টা করে 8টা ম্যাথ আসছিল। তো এই ম্যাথের সলিউশনগুলো দেওয়ার জন্য যাতে আমরা কত সহজ এবং বেসিক সহকারে আমরা শিখতে পারি, সলিউশন দেওয়া পাশাপাশি আপনাদের কিছু জিনিস শেখানোর উদ্দেশ্যেও আসা আর কি। তো আমরা শুরু করে দেখি আপনারা কতটুকু আমার দ্বারা উপকৃত হতে পারেন বা আমি আপনাদেরকে কতটুকু শেখাতে পারি। ঠিক আছে, তো শুরু করা যায় আমাদের পড়াশোনা। আজকে আমাদের যে প্রশ্ন সমাধান পর্ব চলে আসছে, সমাধান পর্বতে শুরুতে আমরা পাবো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে আজকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা হয়েছে, সেখানকার ম্যাথ প্রশ্নে চলে আসবো আমরা। ঠিক আছে, ওকে। আমরা যদি সেখানকার ম্যাথ প্রশ্নে চলে আসি, শুরুতেই বলি যে আপনাদের যে এই পরীক্ষাগুলো আছে 11 থেকে যে 20তম গ্রেডের পরীক্ষাগুলো, এগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আমাদের যে ম্যাথের যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো কেউ যদি কিছু প্রিভিয়াস চাকরি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে সে তাহলে সহজেই টপিক বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকস থেকে প্রায় প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হবে এবং প্রিপারেশন নেওয়ার, স্পেশালি রিভিশন দেওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হয় আর কি। তারপর 1 সপ্তাহ পর পরীক্ষা, আপনি শেষ সময় ম্যাথের কোন অংশ পড়বেন, কোন অংশ বাদ দিবেন বা কোনটাকে বেশি গুরুত্ব দিবেন, কোনটাকে কম গুরুত্ব দিবেন, এই পারপাসে উপকারটা বেশি হয় যে আপনি যদি প্রশ্ন অ্যানালাইসিস করতে পারেন, আপনার যদি জানাশোনা থাকে বা প্রিভিয়াস কিছু সালের প্রশ্ন যদি আপনার আয়ত্তে থাকে, ঠিক আছে, আপনার যদি প্র্যাকটিসে থাকে আপনার ভালো হয়। এই জন্য আমার পক্ষ থেকে সাজেশন বলেন, উপদেশ বলেন, পরামর্শ, রিকোয়েস্ট যাই বলেন হলো যে আপনার প্রিভিয়াস চাকরির প্রশ্ন ফলো করবেন, অ্যানালাইসিস করবেন এবং দেখবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন টপিক কোনটা গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার জন্য। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়ালি যা হয়েছে আজকের পরীক্ষার প্রশ্নগুলো আমি দেখার পরে আমার যা মোটামুটি আইডিয়া, আমার যে ধারণা যে পরীক্ষা যদি প্রশ্ন হয় কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসতে পারে, কেমন প্রশ্ন হতে পারে, যে আমার ধারণা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার ধারণা অনুযায়ী আজকের পরীক্ষার প্রশ্নগুলো পাইছি। দুইটা চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো আমি যখন দেখলাম না, যতটুকু ধারণা করা হয় যে এই পরীক্ষার এই প্যাটার্ন হতে পারে, এই প্রশ্ন আসতে পারে, এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সবগুলোই। এই জন্য আমি আবারও বলতেছি আপনারা প্রশ্ন অ্যানালাইসিস করতে থাকবে। প্রিভিয়াস প্রশ্ন যদি অ্যানালাইসিস যত বেশি করবেন তত বেশি এই চাকরি পরীক্ষাগুলো আপনার ভালো করার সম্ভাবনা তত বাড়বে। সো বেশি কথা না বলে, বেশি কথা বললে আপনারা আবার বিরক্ত হয়ে যেতে পারেন। আমরা সলিউশনে চলে আসি। হ্যাঁ, আমাদের যে আজকের পরীক্ষার প্রশ্ন ছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে প্রশ্নটা আসলে, এই প্রশ্নটা মেনলি ট্রেনের অঙ্ক। কার অঙ্ক ভাই? ট্রেন যে অঙ্কগুলো আছে, আমরা যদি ট্রেনের অঙ্ক করতে যাই একটা বেসিক আমাদেরকে মনে রাখতে হবে। ট্রেন কিন্তু দেখতে এত ছোট না, অল্প দৈর্ঘ্য না, ট্রেন মোটামুটি অনেক দৈর্ঘ্য বা দূরত্ব বিশিষ্ট হয়। সো ট্রেনের অঙ্কের ক্ষেত্রে যা হয় আর কি, একটা বেসিক আমরা যদি মনে রাখতে পারি ট্রেন অঙ্ক করা খুব সহজ। দুইটা জিনিস জানবো। 1 নাম্বার জানবো যে ট্রেন সবসময় সমবেগে চলে। তাহলে আমরা জানার চেষ্টা করব প্রথম যেটা, সেটা হলো ট্রেন সমবেগে চলে। ট্রেন কোন বেগে চলে? সমবেগে চলে। বেগের কম বেশি হয় না, বিষয়টা এরকম না, কিন্তু ট্রেন রানিং হওয়ার পরে একটা নির্দিষ্ট বেগে ড্রাইভার কন্টিনিউ করতে থাকে, এই জন্য ট্রেনের বেগটাকে আমরা সমবেগে ধরেই অঙ্ক করা হয়। ঠিক আছে, আর ট্রেন যদি সমবেগে চলে তাহলে এটা একটা জিনিস মনে রাখতে পারবো। আর 2 নাম্বার জিনিস মনে রাখবো, ট্রেন নিজেই নিজেকে অতিক্রম করে। ট্রেন কি নিজেকে অতিক্রম করে। এই দুইটা জিনিস মাথায় রাখতে পারলে ট্রেন রিলেটেড ম্যাক্সিমাম
প্রশ্ন আমরা সলিউশন করতে পারবো সহজে। ঠিক আছে, দুটো জিনিস, একটা হলো ট্রেন সমবেগে চলে, আর 2 নম্বর কি ট্রেন নিজেই নিজেকে অতিক্রম করে। এখন ট্রেন নিজেই নিজেকে অতিক্রম করে, এই বিষয়টা অনেকের কাছে মনে হতে পারে যে না এটা আবার কোন কথা, ট্রেন কেমনি নিজেকে অতিক্রম করে। এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আগে বোঝাতে যাচ্ছি, তারপর আমরা সলিউশনের দিকে আসতে যাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আর কি। মনে করেন আমি ধরে নিলাম আমার অঙ্কন খুব খারাপ, তারপর ধরে নিলাম এটাই আমার ট্রেন। ঠিক আছে ভাই, এর থেকে ভালো ট্রেন আমার পক্ষে আর সম্ভব না, যদিও বাসের মতো দেখতে হয়েছে। মনে করেন ট্রেন, এটা ট্রেন, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে করেন এটা একটা প্ল্যাটফর্ম। এটা কি এটা একটা প্ল্যাটফর্ম স্টেশন, আপনি যা বলেন, যে নামেই ডাক দেন ওই নামে, আর এটা একটা ট্রেন। ঠিক আছে, এখন আপনাকে বললো এই ট্রেনটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। ট্রেনটা কি করবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাবে। ওকে, ট্রেন যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে চায়, তাহলে ট্রেনের মাথাটা যখন প্ল্যাটফর্মের সামনে বা প্রথম প্ল্যাটফর্মে স্পর্শ করবে, তখন থেকেই কিন্তু তার এই জার্নিটা শুরু, যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে চাচ্ছে। এখন ট্রেনটা যখন এখান থেকে শুরু করবে অতিক্রম করা, চলতে থাকবে, তাহলে এখান থেকে যখন অতিক্রম করতে 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 ট্রেনের মাথাটা এখানে এসে দাঁড়াবে। মনে করলাম ট্রেনের মাথাটা এখানে এসে দাঁড়ালো, তাহলে ট্রেনের পিছনের অংশটা কত? ধরে নিলাম ট্রেনের পিছনের অংশটা এখন এখানে আছে, এই ট্রেনটা দেখতে এরকম আছে। তাহলে ট্রেনের মাথাটা যে এখান থেকে এখানে আসলো, সে একটা দূরত্ব অতিক্রম করলো। এই দূরত্বটা কার? এই দূরত্বটা হলো প্ল্যাটফর্মের। এই ট্রেনের মাথাটা পুরো প্ল্যাটফর্মকে অতিক্রম করে এখানে চলে আসছে, তাহলে পুরো প্ল্যাটফর্মের দূরত্ব আমরা পেয়ে গেলাম বা দূরত্ব পাইলাম। এখন ট্রেনটা তো এখনো প্ল্যাটফর্মের ভিতরে আছে ভাই, ট্রেনের মাথাটা মাত্র প্ল্যাটফর্মের শেষ মাথায় চলে গেছে, কিন্তু পুরো ট্রেনটা এখনো প্ল্যাটফর্মের ভিতরে। তাহলে আমি যদি বলতে চাই যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে ট্রেনের পিছনের অংশটা এখানে আসতে হবে আর মাথাটা সামনের দিকে যাবে। মানে কি, পুরো ট্রেনটা প্ল্যাটফর্মের বাইরে চলে যাবে, তাহলে তাকে আমরা অতিক্রম করা বলবো। তার মানে কি, এখন কার পালা? এখন ট্রেন যে পিছনটা এখানে আছে, এই পিছনটা এখানে আসবে, মাথাটা সামনের দিকে যাবে। তাহলে ট্রেনের এখান থেকে এটা ট্রেনের নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দূরত্ব। তার মানে ট্রেন এতক্ষণে মাথাটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে এখানে চলে গেছে, এখন ট্রেনের এই পিছনের অংশটা এখানে আসবে। তার মানে ট্রেনের যতটুকু দৈর্ঘ্য বা দূরত্ব আছে, সমপরিমাণ যদি অতিক্রম করে, তাহলে পুরো ট্রেনটা প্ল্যাটফর্মের বাইরে চলে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে ট্রেনের যে নিজের দৈর্ঘ্যটা আসলো, এটাকেও ক্রস করা লাগতেছে, আবার প্ল্যাটফর্মকেও ক্রস করা লাগতেছে। তাহলে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারি, মনে করে ধরে নিলাম যে ট্রেনের দূরত্ব বা দৈর্ঘ্য S1, প্ল্যাটফর্মের দূরত্ব বা দৈর্ঘ্য S2, তাহলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে? S = S1 + S2। এটা ঠিক আছে, ট্রেনের ক্ষেত্রে যে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিলে অতিক্রম করে যাবে। এখন এই টাইপের অঙ্কে যদি মনে করেন প্ল্যাটফর্ম, ব্রিজ, কালভার্ট, ঠিক আছে, স্টেশন, এই টাইপের কথা বলা থাকে, তাহলে তার কিন্তু একটা মোটামুটি দূরত্ব হয়, আমরা ওটা কাউন্ট করে নিই। আর মনে করেন যে কোনোভাবে যদি আপনি প্ল্যাটফর্মকে অতিক্রম না করে একটা গাছকে অতিক্রম করেন, একটা পিলারকে করেন, একটা মানুষকে করেন, তখন কিন্তু ওই পিলার, মানুষ, গাছের যে দূরত্ব বা যে গাছের যে দৈর্ঘ্যটুকু, ওই দৈর্ঘ্যটুকু ট্রেনের গতির সাপেক্ষে আমরা নেগলেক্ট করব। কারণ কি, মনে করেন আমি সাপোজ দাঁড়াইছি ভাবে, আমার পা দিয়ে ট্রেন গেল, ট্রেনের যে 80, 90, 100 কিলোমিটার/আওয়ার বেগে যাওয়া, তার রেসপেক্টে আমার যে শরীরে এতটুকু পুরুত্ব, এই পুরুত্বটুকু ভাই নেগলেক্ট করা হবে। এই পুরুত্বগুলো খুব বেশি কাজে লাগবে না। বাট আমরা যদি প্ল্যাটফর্ম, স্টেশন, তারপর কালভার্ট, ব্রিজ, এগুলোকে অতিক্রম, এগুলো তার অল্প না, এগুলোতে একটা নির্দিষ্ট সময় লাগবে। তার মানে ওগুলোর ক্ষেত্রে আমরা দুটাকে অতিক্রম করব। আর ট্রেন যদি কোনো গাছকে, পিলারকে, মানুষকে অতিক্রম করে যায়, তাহলে মানুষের ওই দূরত্ব, দৈর্ঘ্যটাকে আমরা নেগলেক্ট করে শুধু ট্রেনের একক দৈর্ঘ্যটাই কাউন্ট হবে। আমার মনে হয় যারা আমাকে দেখতেছেন বা শুনতেছেন বুঝে আসছে, না বুঝলে আমি আপনাদের কমেন্টস দেখতে পাচ্ছি, আপনারা কমেন্টস করে বুঝে নেবেন। ঠিক আছে, ওকে, এটা হলো আমাদের দুটা মোটে দূরত্ব। তাহলে এখন যেহেতু আমরা জানি যে ট্রেন সমবেগে যাবে, তাহলে এই প্রশ্নের সলিউশনে যদি আমরা করি, তাহলে এর ক্ষেত্রে সূত্র হবে কি? S = VT। আমরা এই সূত্র জানি, এই সমবেগের সূত্র কি? দূরত্ব = বেগ গুণন সময়। S = VT আমরা সূত্র বসাই দিলাম। এখন এই S এর জায়গায় কোন মানটা বসবে? এই যে দুইটা যৌথ মিলে, যেহেতু এখানে ট্রেনটা কি করছে, একটি লম্বা স্টেশনকে অতিক্রম করছে, তার মানে এখানে কি বসবে? S1 + S2 মিলেই, আর এদিকে V × T। ঠিক আছে, এখন আমরা যদি মানগুলো বসাই, S1 ধরলাম যে আমার ট্রেন যেটা আছে, ট্রেনের দৈর্ঘ্য, এটাই আমার S1 লম্বা, আর এই যে 250 মিটার স্টেশন, এটা আমরা S2। তাহলে S1 + S2 জায়গায় কি বসাবো? 500 + 250 কি বসবে? V × T। এন্ড প্রশ্নে কার মান দেওয়া আছে? এই যে ট্রেনটি 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, কি চাইছে? সময় বাইর করতে বলছে। তার মানে টির মান আমরা বাইর করে বেগের মানটা বসাবো, কিন্তু বেগের যে মানটা দিছে, এই মানটা দেওয়া আছে 30 কিলোমিটার/
ঘন্টা। ওকে, আর দূরত্বটা কিসে দেওয়া ছিল? মিটারে। তাহলে এই জায়গায় দুটো কাজ হতে পারে। এক নাম্বার হলো আপনি এই বেগটাকে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার ভাগ সেকেন্ড বানায় এখানে বসান। তাহলে আপনি এখানে দূরত্বটা মিটারে বসাইছেন, সময়টা সেকেন্ড এককে অ্যান্সার পাবেন। আপনি দূরত্বটাকেই যদি কিলোমিটারে বসান, এখানে কি আছে যেটা আছে এটাকে যদি 1000 ভাগ দেন কিলোমিটার হবে। তাহলে এখানে আপনি বেগের মানটা এটাই বসাতে পারেন, তখন আপনার সময়ের মানটা ঘন্টায় আসবে। ঠিক আছে, সময়ের মানটা কি আসবে? ঘন্টায় আসবে। আপনি যে কোনো কিছু করতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। আমি কিলোমিটার পার ঘন্টাটা এই অঙ্কের ক্ষেত্রে সুবিধা ছিল, বাট আপনাদেরকে আমি মিটার ভাগ সেকেন্ডটা বসানোর দেখার চেষ্টা করি, তাহলে আপনারা একক কনভার্টের বিষয়টা একটু আয়ত্তে আসবে। তাহলে আমরা জানি কিলোমিটার থেকে মিটার করলে আমরা 1000 গুণ দেই, তারপর ঘন্টা থেকে সেকেন্ড বানাতে গেলে কি আরও 3600 ভাগ দেই। তাহলে আমাদের ইউনিট কি আসলো? মিটার ভাগ নিচে সেকেন্ড। এই অবস্থায় এর একটা শূন্য যদি কাটাকাটি করি, এটা আছে আমার কত? 36, এটা আছে 30, এটা 3 বারং 36, এটা 3 10 30 কাটাকাটি করা যায়। দেখি যে আবার কাটাকাটি করা যায়। এটা যদি আমার 6 দুগুণা 12 হয়, এটা আমার কি 5 দুগুণা 10, এটা আবার আমার 3 দুগুণা 6, এটা আবার 5 দুগুণা 10, তা টোটাল কাটাকাটি করে 25 ভাগ 3 আসে। এই 25 ভাগ 3 মিটার ভাগ সেকেন্ড। এখন এই কাটাকাটি বা সময় সাপেক্ষ মনে হচ্ছে অনেকে, আরে ভাই এটা তো অনেক সময়ের বিষয়, আপনি এতক্ষণ সময় ব্যয় করব। আর যদিও বা আজকের পরীক্ষায় এই সবগুলো প্রশ্নই রিটেন ছিল এবং মার্ক যথেষ্ট ভালো ছিল, তার মানে আপনি সময় ব্যয় করলে কোনো সমস্যা ছিল না। বাট এমসিকিউ বা অন্য প্রশ্ন যদি হয়, তাহলে এই যে আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার ভাগ সেকেন্ড বানাইলাম না, কি দিছি? উপরে 1000 দিছি, নিচে 3600 দিছি। উপরে 1000 গুণ দিছিলাম আর নিচে কি দিছিলাম? এই 3600। এইটা অতিরিক্ত দিছি না? তাহলে এইটার যদি নিজেদের ভিতরে কাটাকাটি করতাম, তাহলে কি হতো? এটা 18, এটা 5। তার মানে এখান থেকে পাওয়া যায় 5 ভাগ 18। তার মানে ডিরেক্টলি এই 30কে যদি আমি 5 ভাগ 18 দ্বারা গুণ করতাম, তাহলে কিলোমিটার ভাগ ঘন্টা থেকে মিটার ভাগ সেকেন্ডে চলে আসতো। তার মানে বিষয়টা ইজি হইতো। মনে করেন 30 কি আছে? কিলোমিটার ভাগ ঘন্টা, এটা ডিরেক্টলি আপনি এভাবে পাইতেন। এই 30-এর সাথে গুণ দিতাম আমি 5 ভাগ 18, তাহলে চলে আসতো ডিরেক্টলি কি মিটার ভাগ সেকেন্ড। পরবর্তীতে আমি এটা কাটাকাটি করতাম, এটা 3 6 18, আর এটা কি 5 6 30, শেষ। তাহলে উপরে থাকলো আমার 5 5 25, নিচে থাকলো 3। এই তাহলে এখানে যদি আমি বেগের মানটা তাই বসাই 25 ভাগ 3, এই আমি সময়টা রেখে দিলাম, সময়টা আমি বাইর করব। ওকে, তাহলে এখান থেকে কি আসে? এখান থেকে হলো কি 500 আর 250 যোগ করলে আমাদের 750 হয়। আমরা যদি আর গুণ করি, 3টা এসে এদিকে গুণ হবে আর এদিকে থাকবে 25 গুণন টি। তাহলে আমার সময়ের মান দরকার, তাহলে টি ইকুয়াল টু কত হবে? 750 গুণন টি, এই 25 এসে এই দিক থেকে হলো ভাগ। আমি এটা কাটাকাটি করলে কি 3 25 75, একটা 0 30, তাহলে 3 30 কত? 90। আমার অ্যান্সারটা আসবে সেকেন্ডে। এটা আমাদের অ্যান্সার। আশা করি যারা দেখতেছেন বুঝছেন। কারো যদি কোনো রকম প্রশ্ন জানার ইচ্ছা থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আজকের পরীক্ষার প্রশ্ন যেহেতু এমসিকিউ ছিল না, মানে রিটেন প্রশ্ন ছিল, তাই আমিও চেষ্টা করছি একটু ভালোভাবেই বর্ণনা করে লেখার এবং বলার। এমসিকিউ হলে একটু শর্টকাট করে চেষ্টা করতাম। ঠিক আছে, আজকের পরীক্ষার প্রশ্নগুলোই ছিল রিটেন প্রশ্ন, সেই অনুযায়ী সলিউশন করার চেষ্টা করা আর কি। হ্যাঁ, আমার মনে হয় এটা সবার বুঝে আসছে। আমরা সামনের প্রশ্নের দিকে যাই, দেখি কি হয়। পরের প্রশ্ন, সহজ প্রশ্ন আসছিল এখানেও। প্রশ্নে কি বলছে যে একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটি ক্রয় মূল্য কত? মানে এখানে এই বিষয়টা বুঝতে হবে। মনে করেন আমি নিজেই দোকানদার, আমি একটা দামে বিক্রি করে ফেলছি। বিক্রি করার পরে দেখলাম আরে আফসোস করতেছে, আরে আমার তো লস হয়ে গেল রে, এত টাকা লস হয়ে গেল। সাপোজ একটা নির্দিষ্ট পরিমাণে চিন্তা করছে, এত টাকা লস হয়ে গেল আমার, না আমি এই টাকা না, আমি এই টাকায় বিক্রি করবো। এবার এই টাকা যদি আমি বিক্রি করি, তাহলে আমার লস না হয়ে লস যে টাকা হয়েছিল তার 3 গুণ আমার লাভ হবে। মনে করেন আগে আমি 100 টাকা বিক্রি করছি, 100 টাকা বিক্রি করে হিসেব করে থেকে আমার 10 টাকা লস হয়েছে। এখন আমি চিন্তা করলাম না আমি এবার 150 টাকা বিক্রি করবো, তাহলে আমার 10 টাকা লস না হয় 10-এর 3 গুণ আমার কি হয়ে যাবে? লাভ হবে। এই বিষয়টা প্রশ্নটা এরকম। এখন বলেন এটা তার মানে এটা লাভ ক্ষতির অধ্যায়ের অঙ্ক। লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে সবথেকে সোজা এবং ভালো বুদ্ধি যেটা, আমাদের বেসিক একটা সূত্র আছে। আচ্ছা বলেন তো কখন লাভ হয়? লাভ হবে কখন? লাভ তখন হবে যখন আমি কিনবো কম দাম দিয়ে, বিক্রি করবো বেশি দাম দিয়ে। মানে আমি কিনছি 100 টাকা দিয়ে, বিক্রি করছি 120 টাকা দিয়ে, তখনই তো আমার লাভ হবে। তার মানে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটাই বড়। তাহলে আমার বিক্রয় মূল্যটা যদি আমি আগে বসাই, বিক্রয় মূল্য মাইনাস কি হবে? ক্রয় মূল্য, এটা আমার লাভের সূত্র।
ঠিক সেমভাবে যদি আমি ক্ষতির কথা বলি, তাহলে ক্ষতির সূত্র কী হবে? ক্ষতির ক্ষেত্রে কি, আমি কিনছি 100 টাকা দিয়ে, আবেগে খুশিতে বিক্রি করছে 80 টাকায়, এই যে আমি কম টাকায় বিক্রি করলাম ক্রয় মূল্য থেকে, তার মানে আমার ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটাই বড়, আপনার বিক্রয় মূল্যটা ছোট। তাহলে এবার আপনাকে ক্রয় মূল্যটা আগে লিখতে হবে, দেন কি বসাইতে হবে? বিক্রয় মূল্য বসাইতে হবে। ঠিক আছে, এই সূত্রটাও যদি মাথায় রাখে আমি এই অঙ্কটা সহজে সলিউশন করতে পারবো। এখন এই জায়গায় যেহেতু ক্রয় মূল্য বাইর করতে বলছে এবং লাভ দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, আমি একটা ট্রিক্স বা একটা কথা বলে নেই, খুবই গুরুত্বপূর্ণ। এটা লাভ ক্ষতির অধ্যায়ের অঙ্ক বা লাভ ক্ষতির অধ্যায়ের বেসিক বলি আমি এটাকে, আমার ক্লাসে আমি স্টুডেন্টকে বলি এটাই লাভ ক্ষতি অধ্যায়ের বেসিক। কি বেসিক? যে আপনি যদি কোনো সময় লাভ ক্ষতি টাকা দিয়ে বাইর করেন, কি দিয়ে? লাভ ক্ষতি যদি আমি টাকা দিয়ে বাইর করি, লাভ হোক লাভ বা ক্ষতি, আমি যদি এই পরিমাণটা টাকা দিয়ে বাইর করি, কি দিয়ে ভাই? টাকা দিয়ে। ঠিক আছে, যদি আমি টাকা দিয়ে বাইর করি তাহলে অবশ্যই আমরা ক্রয় মূল্য দিয়ে বাইর করব। ক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, ক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে। আবার আমি যদি লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা যদি সংখ্যা বা পরিমাণ দিয়ে ক্যালকুলেশন করি, সংখ্যা বা পরিমাণ দিয়ে ক্যালকুলেশন করি, ঠিক আছে, পরিমাণের দিয়ে ক্যালকুলেশন করি, সংখ্যা বা পরিমাণ দিয়ে, তাহলে আমাদের লাভ ক্ষতিটা বাইর করতে হবে বিক্রয় মূল্যের সাপেক্ষে। এই একটা কথা মনে রাখলে মোটামুটি বিক্রয় মূল্য অনেক জিনিস আপনি ইজিতে সলিউশন করতে পারবেন, ভালো হয়। ঠিক আছে, আপনার বুঝতে সুবিধা হবে যে না আপনার আসলে এই জায়গায় কী প্রয়োজন। আমরা এই বিষয়টা এখন আমি এক্সাম্পলের সহিত বলি। মনে করেন আমি 100 টাকা দিয়ে আমি 20টা কলা কিনলাম। ঠিক আছে, তাহলে 20টা কলা কিনলাম 100 টাকা দিয়ে, এখন 20টা কলা আমি বিক্রি করলাম 120 টাকা দিয়ে। 20টা কলা কিনছি ক টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। বিক্রি করছি ক টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। তাহলে আমি কয় টাকা বেশি বিক্রি করছি? 20 টাকা। তাহলে আমার লাভ এখানে 20 টাকা। এই যে 20 লাভ হইল, এটা কিসের সাপেক্ষে? কি দিয়ে? টাকা দিয়ে। তার মানে এখানে লাভ হয়েছে 20 টাকা। আবার আমি 100 টাকা দিয়ে কিনে যদি 80 টাকায় বিক্রি করতাম তাহলে আমার ক্ষতি হইতো। কত টাকা ক্ষতি হতো? 20 টাকা। এই ক্ষতিটা কি দিয়ে? টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে এরকম যদি লাভ ক্ষতিটা টাকা দিয়ে হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা লাভ ক্ষতির যে রেশিও বাইর করব, হার বাইর করব, শতকরা হার, এই সবগুলো বাইর করতে হবে ক্রয় মূল্য দিয়ে। কিন্তু আমরা যদি লাভ ক্ষতিটা বাইর করতাম সংখ্যা বা পরিমাণ দিয়ে, সংখ্যা বা পরিমাণ কেমন হবে? মনে করেন আমি 100 টাকা দিয়ে কলা কিনলাম 20টা কলা কিনছি ক টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। এখন বিক্রি করতে গিয়ে আমি 100 টাকাতেই বিক্রি করছি, কিন্তু কলা বিক্রি করছি 15টা। কি করছি? কলা বিক্রি করছি কটা? 15টা। মানে আগে 100 টাকায় কলা কিনছি 20টা, এখন আমি 100 টাকাতেই বিক্রি করছি, কিন্তু কলা বিক্রি করছি 15টা। কি হয়েছে ভাই? আমি কিনছি 6 টাকা দিয়ে, বিক্রি করছি 6 টাকা দিয়ে। তাহলে আমার লাভ ক্ষতি ডিপেন্ড করছে কোথায়? সংখ্যা দিয়ে। আগে কলা কিনছিলাম 20টা, কলা বিক্রি করছি 15টা। তাহলে আমার লাভ কয়টা থাকলো? 5টা কলা। এই যে আমার কলা 5টা লাভ থাকলো, এটা কি? কলার সংখ্যা দিয়ে লাভ। এই জন্য যদি এরকম সংখ্যা বা পরিমাণ দিয়ে লাভ ক্ষতি বাইরে থাকে তাহলে অবশ্যই আমার লাভ ক্ষতিটা বাইর করতে হবে, লাভ ক্ষতির হার, শতকরা হার, এগুলো আমাকে বাইর করতে হবে অবশ্যই বিক্রয় মূল্য দিয়ে। আমার মনে হয় আপনারা এই বিষয়টা বুঝে ফেলছেন। যদি বুঝে ফেলেন ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তখন আমরা অঙ্কের দিকে আসি। এটা আমার অতিরিক্ত কথা ছিল আর কি লাভ ক্ষতি অধ্যায়ের। আমাদের অঙ্কে শুধু ওই সূত্র হলেই হবে। ওকে, ওকে, এখন আমরা অঙ্কে যাই। হ্যাঁ, আর প্রশ্নে কি বলছে? একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় ওরা বলেনি, দুষ্ট বলাবেন। হ্যাঁ, যত ক্ষতি হয় বলে নেই, কিন্তু কত টাকায় বিক্রি হয় এটা বলছে। তার মানে এটা কি মূল্য? বিক্রয় মূল্য। এখানে কত টাকা ক্ষতি হয় বলেনি। পরবর্তীতে বলছে যে যদি 450 টাকায় বিক্রি করি তাহলে তার দ্বিগুণ, তার 3 গুণ লাভ, মানে লাভ হয়। তাহলে আগে যত টাকা ক্ষতি হয় এখন কি তার 3 গুণ লাভ হবে। তাহলে আগের যদি আমি ক্ষতিটা জানতাম খুব ইজি হইতো বিষয়টা, 3 গুণ লাভ বানাই দিয়ে অ্যান্সার বাইর করা। কিন্তু আগের ক্ষতিটা দেয়নি, তার মানে আগের একটা ক্ষতি আমাকে অ্যামাউন্ট হিসাব করে নিতে হবে বা ধরে নিতে হবে, তার রেসপেক্টে পরে সামনের দিকে আগাইতে হবে। ওকে, আমাকে মনে হয় কিছু মানুষ লাইভে দেখতেছেন, যারা দেখতেছেন যদি আমার কথা অস্পষ্ট মনে হয়, বুঝে না আসে, বুঝে না আসে, কোনো ইনফরমেশন ভুল বলি, একটু কমেন্টস করবেন ভাই। হ্যাঁ, যদি ভালো লাগে তারপরও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করে বলবেন, একটু কমেন্টস করবেন। হ্যাঁ, এই যে বলে না কমেন্টস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবেন আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আসি।
একটি দ্রব্য 378 টাকা বিক্রি করলে এটা কোন মূল্য? বিক্রয় মূল্য। তাহলে যত ক্ষতি হয়, আচ্ছা ক্ষতি কত টাকা হয়েছে এটা পরের কথা। এখন আমি যদি ক্ষতি বাইর করতে চলি, বলেন তো আমি যদি ক্ষতি বাইর করতে চাই তাহলে আমার দুইটা জিনিস জানতে হয়, একটা ক্রয় মূল্য জানতে হয়, একটা বিক্রয় মূল্য জানতে হয়। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য জানা আছে, ক্রয় মূল্য জানা নাই। তাহলে আমি যদি ক্রয় মূল্য জানি না, তাহলে আমি ক্রয় মূল্য চলে গেছে, ক্রয় মূল্যটা আগে বাইর করে নিই। হ্যাঁ, মনে করেন ওই অঙ্কটাই। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম কি ভাই? ক্রয় মূল্য। আমি ক্রয় মূল্য জানি না, ক্রয় মূল্য x টাকাই ধরে নিলাম সাপোজ, অজানা হিসেবে। ভাই কি বুঝে আসছে? সূত্রটা যেহেতু মুছে গেছে আবার দিই, যে লাভ ইকুয়াল টু হবে কি? বিক্রয়, সংক্ষেপে লিখলাম, মাইনাস ক্রয়। আর ক্ষতি কখন হবে? ক্ষতি হবে ক্রয় মাইনাস বিক্রয়। ঠিক আছে, চলে গেছে তো, এই জন্য আবার সংক্ষেপে লিখলাম। যদি আমি ক্ষতি বাইর করবো তাহলে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই লাগবে, কিন্তু এখানে দেওয়া আছে কি? বিক্রয় মূল্য। তাই এই জন্য আমরা ক্রয় মূল্যটা ধরেই নিলাম x টাকা। তাহলে এই যদি ক্রয় মূল্য x টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 378 টাকা হয়, তো ক্ষতি কয় টাকা? ক্ষতি ইকুয়াল টু কি? এই যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমার x, বিক্রয় মূল্য আমার 378 টাকা। তাহলে এইটা আমার ক্ষতির পরিমাণ। এতটুকু কি ভাই? এটা আমার ক্ষতি, এত টাকা আমার ক্ষতি। ওকে, প্রথম অংশে ধরে নিলাম এটা, যে প্রথম অংশে আমি ক্ষতি বাই করছি। কিন্তু পরের অংশে কি হয়েছে? এবার যদি আমি 450 টাকায় বিক্রি করি তাহলে এবার আমার 3 গুণ লাভ হয়েছে। ওকে, আমরা দেখি যে লাভ কতটুকু হয়েছে। এবার যদি লাভ হিসেব করি তাহলে লাভের ক্ষেত্রে কন্ডিশন কি? যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিতে হবে। তাহলে এবার বিক্রয় মূল্য কয় টাকা দেওয়া আছে? 450 টাকা। আর ক্রয় মূল্য এই যে আমি ধরে নিছি x। তাহলে এইটা আমার লাভ। তাহলে আগে ক্ষতি হয়েছে x মাইনাস 378 টাকা, আর পরে লাভ হয়েছে 450 মাইনাস x টাকা। এন্ড প্রশ্নের ভাষা অনুযায়ী আগে যত টাকা ক্ষতি হয়েছে পরে তার 3 গুণ লাভ হয়েছে। আগে যত টাকা ক্ষতি হয়েছে তারপরে কি? তার 3 গুণ লাভ হয়েছে। তার মানে এই লাভটা ক্ষতির কয় গুণ? 3 গুণ। তাহলে সুন্দর করে আমরা এখানে একটা শর্ত মতে বা প্রশ্ন মতে কন্ডিশন বসায় ফেললাম। এই যে আমার লাভ হয়েছে কত? 450 মাইনাস x। এই লাভটা আগে যে ক্ষতি হয়েছিল কত? 378 টাকা। x মাইনাস 378, এটার কয় গুণ? 3 গুণ। এই লাভ ক্ষতির 3 গুণ। এই শর্ত মতো বুঝলে বা এই শর্ত মতো বুঝে ফেললে ওকে। তাহলে এটা যদি হয়, এখন আমরা যদি ক্যালকুলেশন করি, যেহেতু আজকে চাকরি পরীক্ষায় কোনো রকম ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ক্যালকুলেটর ইউজ করতে দিলে ডিরেক্টলি ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তাহলে আমরা একটু গুণ করেই দেখবো। হ্যাঁ, 450 মাইনাস x, এটা গুণ করে দিলে কত হবে? 3x। 378 গুণন 3 দিলে কত হবে? 3 দিয়ে 8কে দিলে 3 8 24, 4 হাতে কত? 2, 3 7 21, আর 2 কত? 23। তাহলে 23-এর কত থাকবে এখানে? 3। তাহলে আবার কত থাকলো? হাতে 2, 3 3 9, আর 2 11। 3 8 24, 4 হাতে 2, 3 7 21, আর 2 23, 3 হাতে 2, 3 3 9 2 11। তাহলে আমরা যদি x গুলাকে একদিকে করি, এই মাইনাস এক্সটা ওই দিকে গিয়ে 3 আর 1 মিলে কত? 4 হইল। আর এই 1134 যদি এই দিকে আসে, এদিকে শুধু 450-এর সাথে যোগ হয়, তাহলে কত হবে? 450 আর 1134, 4 আর 0 যোগ করলে 4 হবে, 3 আর 5 যোগ করলে 8 হবে, 1 আর 4 যোগ করলে কি? 5 হবে, আর একই চলে আসবে। এই 1584 হবে। ঠিক আছে, 450 আর 1134 যোগ করলে। তাহলে আমার শুধু x এর মান দরকার। তাহলে x ইকুয়াল টু কত হবে? 1584 ডিভাইডেড বাই কত? 4। তো এইটা দিয়ে এটা কাটাকাটি করবো। যারা কাটাকাটি করতে অভ্যস্ত বা এক্সপার্ট, পারেন এমনি কাটাকাটি করবেন। না হলে আপনার জন্য প্রয়োজনীয় কি, আপনি যারা একটু কম পারেন আপনি পাশাপাশি এভাবে ভাগ করে নেবেন। আমরা এই সিস্টেমে অভ্যস্ত, যেহেতু বাল্যকাল থেকে এভাবে পড়ে আসছি, তাহলে এই সিস্টেমে আপনি ভাগ করে সলিউশন নিয়ে আসবেন। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করতাম তাহলে কত আসতো? এটা দিয়ে যদি কাটাকাটি করি, এটা প্রথমে যদি আমি 3 দিতাম, 3 আর 4 12, তাহলে এখানে থাকতো কত? আরও 3 38। তাহলে 38 আসতো। তাহলে আমার দিতে পারতাম 4 লং কত? 36, হাতে বাকি থাকতো 2 আর 4 24, তাহলে 4 6 24। তাহলে এখানে আমাদের টাকা আসতো 396 টাকা। অতএব x মানে কি? আমার ক্রয় মূল্য। আর ক্রয় মূল্যটাই আমার বাইর করতে বলছে, তার মানে এটাই আমার অ্যান্সার ছিল। মনে হয় বুঝে আসছে যারা দেখতেছেন আপনারা। ওকে, কারো কোনো রকম কনফিউশন, প্রশ্ন, আরও যদি তথ্য লাগে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে বোঝাতে সুবিধা হয়। একজন টিচার যখন ক্লাসরুমে দাঁড়ায়, সে চায় অনেক কিছু বলতে, সত্য কথা যেটা, অনেক কিছু বলতে, অনেকভাবে অনেক নিজের পরিপক্কতা বোঝানোর জন্য, নিজের দক্ষতা বোঝানোর অনেক চেষ্টা করে। এই পৃথিবীর সব টিচারের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু হয় কি, ক্লাসে আসলে অনেক কথা বলতে গিয়ে অনেক কথা মিসিং হয়ে যায়, বা একভাবে বলার চেষ্টা করে, এইভাবে স্টুডেন্টের বোধগম্য নাও হতে পারে। যখন স্টুডেন্ট প্রশ্ন করে, জানতে চায়, তখন সেটা সে অন্যভাবে বলার চেষ্টা করে। আপনাদের কারো কোনো জানার ইচ্ছা থাকলে কমেন্টস করেন। হ্যাঁ, এটা ছিল এই প্রশ্ন। ওকে, আমরা পরের প্রশ্নে যাই।
পরের প্রশ্নে কি বলছে, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে মোট 6561 টাকায় ছাত্র সংখ্যা কত, বা ছাত্র সংখ্যা কত বা সংখ্যাটি কত, একটু মিষ্টি কথা বলে ছাত্র সংখ্যা কত হবে। খুব ইজি বিষয়। মনে করেন একটা ক্লাস আছে, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে। এখন স্টুডেন্ট সংখ্যা কয়জন, 50 জন। এখন প্রশ্নে কি বলছে যে যতজন ছাত্র তত টাকা করে দিবে, তাহলে ক্লাসের ছাত্র কয়জন, 50 জন, তাহলে 50 জন ছাত্রই 50 টাকা করে দিবে, দিয়ে একটা চাঁদা উঠবে। সে ঠিক আছে, সেই চাঁদার পরিমাণটা দেওয়া আছে বা টাকার পরিমাণটা দেওয়া আছে, তাহলে আমরা অ্যান্সার বের করব। কিন্তু এই প্রশ্নে মোট পরিমাণটা যেহেতু দেওয়া আছে, তার মানে আমরা আন্দাজি 50 টাকা বলতে হবে না, যেহেতু প্রশ্নের সংখ্যা দেওয়া নাই, তা আমরা ধরেই নিব। আমাদের হাতে অপশন আছে, ধরি কত, ছাত্র সংখ্যা এক্স। ছাত্র সংখ্যা কত ভাই, এক্স। যদি ছাত্র সংখ্যা এক্স হয় তাহলে চাঁদার পরিমাণও, চাঁদা দিছে এরে ভাই, চাঁদা কি না ভাইয়া, বারবার চাঁদা বলতেছি, আবার আমার ক্লাসে চাঁদা চাঁদা শুনে আপনার চাঁদাবাজিতে অভ্যস্ত হইয়েন না, আমাকে কোনোভাবে দোষারোপ করিয়েন না ভাই। এখানে এমনি টাকা দিছে, হ্যাঁ, এটা দান হতে পারে বা অন্য কোনো হতে পারে, আমি চাঁদা বলতেছি, ঠিক আছে, যে কোনোভাবে টাকা দিছে, ঠিক আছে, টাকার পরিমাণ, তাহলে টাকা, চাঁদার কথা বাদ দে, হ্যাঁ, টাকার পরিমাণ। আবার চাঁদাবাজি শিখে আমার উপর দোষ পাবেন, এটা ভালো না, হ্যাঁ। তাহলে ছাত্র সংখ্যা যদি এক্স হয়, তার মানে কি টাকার পরিমাণও কত হবে, এক্সই হবে, ঠিক আছে। এখন প্রশ্নের ভাষা অনুযায়ী কি, আমি যদি 5 জন ছাত্র হয় আর আমি যদি সবাই প্রত্যেকে 5 টাকা করে দেয়, তাহলে টাকার পরিমাণ কত হবে ভাই, 5 গুণন 5 25। তার মানে কি ছাত্র সংখ্যা এবং টাকার পরিমাণ এই দুইটা গুণ করে মোট টাকা হবে। এখন প্রশ্নে কিন্তু মোট টাকার পরিমাণটা দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো, যে শর্ত মতে আমার ছাত্র সংখ্যা এক্স, টাকার পরিমাণও এক্স, এই দুইটা গুণ করে কত হবে, 6561। এটা প্রশ্নের ভাষা অনুযায়ী। ওকে, এখন সবাই বুঝে ফেলছেন, এক ভাই কমেন্টস করছে বর্গমূল হবে, ওকে ভালো কথা, এখানে আসলেই বর্গমূল হবে, দুইটা এক্স গুণ করলে এক্স স্কয়ার হয় 6561। অতএব আমরা যদি এক্স বাইর করি তাহলে কি হবে, √6561 এইটা। তার মানে এটা আমরা কি করলাম, বর্গমূল করলাম। কিন্তু সব থেকে দুঃখের কথা, আজকে যারা পরীক্ষা দিছে ক্যালকুলেটর ইউজ করতে পারে নাই, তার মানে এই বর্গমূলটা আমাকে উইদাউট ক্যালকুলেটর পারতে হবে, ঠিক আছে। ক্যালকুলেটর কি ছাড়াই এই বর্গমূলটা আমাকে পারতে হবে। যারা এই অনেক সময় মানে অনেকেই আর কি ট্রাই করে মুখস্থ করার, যে না, যে আমাদের বর্গমূলটা মেইনলি পরীক্ষার হলে যেগুলো আসে এগুলো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আছে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেগুলোকে বর্গমূল করলে একটা অখণ্ড সংখ্যা পাওয়া যায়। যেমন 9কে যদি আপনি বর্গমূল করেন 3 পাবেন, 16কে বর্গমূল করলে কি পাবেন, 4 পাবেন। এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে পরীক্ষার হলে মোটামুটি পূর্ণবর্গ সংখ্যাই দেয়, যেখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করা যাবে না, আর অ্যান্সার আসবে 4.125 এরকম দশমিক, ওটা কিন্তু মুশকিল হয়ে যায়, আমি কেউ পারবো না, ঠিক আছে। এই জন্য পরীক্ষার হলে যদি এরকম বর্গমূল প্রশ্ন আসে বড় ধরনের, তাহলে অবশ্যই কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জন্য অনেকেই কি করে 1 থেকে 100 পর্যন্ত বর্গ মুখস্থ করে ফেলে। বর্গ মুখস্থ করলে বর্গমূলও পাওয়া যায়। আপনারা মনে করেন যে 15-এর উপর বর্গ করলে কত হয়, 225, তাহলে 225-এর উপর বর্গমূল করলে 15 হবে, এরকম মুখস্থ করে। কিন্তু আমি একটু মুখস্থ না শেখাই, আমি আপনাদের একটু ট্রিক্স শিখাবো, একটু বুদ্ধি শিখাবো, কেমনে আমরা ক্যালকুলেটর ছাড়া খুব সহজে বর্গমূল করতে পারি। যারা আছেন, যদি আমার এই ট্রিক্সটা ভালো লাগে একটু কমেন্টে বলবেন, হ্যাঁ। ওকে, আমাদের এটা বর্গমূল করতে বলছে। এখন বর্গমূল শুধু এই সংখ্যা না, এর থেকে বড় হতে পারে, এর থেকে ছোট হতে পারে, যত বড় সংখ্যায় বর্গমূল করতে বলুক। আমরা বর্গমূলের ক্ষেত্রে ফার্স্ট টার্গেট নিব হলো লাস্ট ডিজিটটা কি দেওয়া আছে, লাস্ট সংখ্যাটা কি আছে, এটাকে ফোকাস করব। যদি লাস্ট ডিজিটটা আমার 1 হয় তাহলে এর বর্গমূল 1ই নিব, 2 হলে 2 নিব, 3 হলে 3 নিব, 4 হলে 2 নিব, 5 হলে 5ই নিব, 6 হলে 6ই নিব, 7 হলে 7ই নিব, 8 হলে 8ই নিব, শুধু 9 হলে 3 নিব। আর শেষে যদি 2টা শূন্য থাকে তাহলে একটা শূন্য নিব, ঠিক আছে। তাহলে দেখেন তো পরিবর্তন কোন জায়গায়, আপনি যদি পরিবর্তন খুঁজেন, পরিবর্তন কোথায় পাবেন, পরিবর্তন শুধু একটা, এই 2টাতে। 4 পরিবর্তন, 4 থাকলে পরিবর্তন হয়ে 2 হবে, আর 9 থাকলে পরিবর্তন হয়ে 3 থাকবে। কোনটা, লাস্ট ডিজিট, লাস্ট সংখ্যাটা যদি 4 হয় তাহলে আপনি 2 নেবেন, আর 9 হলে 3 নেবেন। এটা ব্যতীত 1 থাকলে 1ই নেবেন, 2 থাকলে 2-এ নেবেন, 3 থাকলে 3-এ নেবেন, 5 থাকলে 5, 6 থাকলে 6, 7 থাকলে 7, 8 থাকলে 8, ডাবল শূন্য থাকলে একটা শূন্য, ঠিক আছে। এই আমাদের এখানে কি আছে বলেন, আমাদের এখানে আছে কিন্তু 1, কি আছে ভাই, 1। তাহলে আমি 1-এর জন্য কি নিব, 1ই নিব আমাদের সিস্টেম অনুযায়ী। 1ই নেওয়ার পরে শেষে 1,
এরকম পূর্ণবর্গ সংখ্যা আরও আছে, যেমন 81। কি ভাই 81, তাহলে 81-র উপর রুট দিলেও কি হয় 9 হয়, তার মানে 81 শেষে 1 আছে। এখন শেষে কার কি আছে এরকম চিন্তা আমি করতে নিষেধ করি, এটাতে ভেজাল আছে, পেইন মনে হয়। আমি কি করব, শেষে 1 আছে এর পরিবর্তে 1ই লিখবো, তারপরে 10 মিলানোর জন্য যত প্রয়োজন তত লিখবো এখানে। তার মানে কি শেষে 1-এর কারণে দুইটা সংখ্যা, 1-এর কারণে 1 নিলাম, 10 মিলানোর জন্য 9 নিলাম। কি কি কারণে নিচ্ছি একটু পরে ক্লিয়ার হবে, আপাতত ধৈর্য সহকারে শুনেন। 1-এর পরিবর্তে 1, 10 মিলানোর জন্য 9 নেওয়ার পরে আমরা যেটা আলোচনা করতেছি বা যে লাস্ট ডিজিটটা নাকি নিচ্ছি তার এক ঘর আগে সহ বাদ দিব, স্কিপ করব। করার পরে বাকি কত থাকবে, বাকি যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার কাছাকাছি সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা নিব, কাছাকাছি ছোট পূর্ণবর্গ সংখ্যা নেব। যেমন 64, 64-র পূর্ণবর্গ সংখ্যা কত ভাই ছোট, 64 ছোট কত 65, এখানে 65 ছোট পূর্ণবর্গ সংখ্যা কত 64, কারণ আমরা কি জানি 8-এর উপর স্কয়ার দিলে 64 হয়, তাহলে 8-এর উপর স্কয়ার দিলে যদি 64 হয় তার মানে 64-এর উপর রুট দিলে 8 হবে, তাহলে 64 হলো কি 65-র ছোট পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে যদি 65 ছোট পূর্ণবর্গ সংখ্যা 64 হয় তাহলে 64-র কারণে আমি কি পাইতাম 8, তাহলে আমি এখানে 8 লিখবো। এই প্রশ্নের অ্যান্সারের শুরুতে 8 থাকবে মাস্ট। এখন 8-এর পরে আমি 1 নিব নাকি 9 নিব এটা নিয়ে একটু কনফিউশন আছে। 8-এর পরে 1 এবং 9 নিয়ে এর পারপাসে কি করতে পারবো, আমি 8 নিছি না, 8-এর পরের সংখ্যা কত 9, এই 8 আর 9 গুণ দিব, কত আসছে 8 লং 72, তাহলে এখানে আমি পাইছি 72 আর এখানে অবশিষ্ট কত ছিল 65। এই দুইটার ভিতরে কম্পেয়ার করব। আমরা এই সংখ্যাটাকে যদি ছোট আকারে পাই, এই 65 যদি ছোট হয় তাহলে এই দুইটার ভিতরে ছোটটা আসবে অ্যান্সারে, এইটা যদি বড় হইতো 72-এর থেকে তাহলে 9 আসতো অ্যান্সারে। তাহলে এখানে যদি আমি 72 পাইছি, এখানে কত 65, তাহলে 65 ছোট, তার মানে আমার 1 এখানে চলে আসে, অ্যান্সার হবে 81। যারা দেখতেছেন অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাইতে পারে, বিষয়টা অনেক ইজি কিন্তু প্রথমবার রিস্কি হয়ে যায়, ঠিক আছে, এই জন্য আমি আরেকবার বোঝাবো, ঠিক আছে। আপনারা প্রশ্ন না করলেও আমি আরেকবার বোঝাবো এবং আপনাদের প্রয়োজন হলে আমি অন্য এক্সাম্পল দিয়েও বোঝাবো, ঠিক আছে। এটাই আরেকবার বোঝাই। শেষ ডিজিট কত 1, তাহলে আমি শেষ ডিজিট 1 হলে 1ই নিব, 1 নেওয়ার পর 10 মিলানোর জন্য যা লাগে এটা নিব, তাহলে 10 মিলানোর জন্য 9, তাহলে আমার লাস্ট ডিজিট 1 আর 9। এই 1 আর 9 দ্বারা বোঝা যায় আমি এর যে বর্গমূলটা পাইতাম ওই বর্গমূলের শেষে হয় 1 থাকবে অথবা 9 থাকবে, শেষেরটা 1 থাকবে অথবা 9 থাকবে, কিন্তু ফিক্সড না 1 9 যে কোনো একটা হতে পারে। এটা বোঝার পরে সামনের এক ঘর আগে সব বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার ছোট পূর্ণবর্গ সংখ্যা নিব। আছে কত 65, 65 ছোট পূর্ণবর্গ সংখ্যা কত 64, তাহলে 64-র পরিবর্তে আমি 64-এর উপর রুট করলে কত পেতাম 8, 8 নিছি, 8 ফিক্সড, 8 অ্যান্সার আসবেই। তাহলে 8-এর পরে 1 নিব নাকি 9 নিব এটা যাচাই করার জন্য, তাহলে 8-এর পরের যে সংখ্যা কত আসে 9, 8-এর পরে কত 9, 8 আর 9 গুণ দিব, তাহলে 8 9 গুণ দিলে কত হয় 72, তাহলে এখানে পাইলাম 72 আর এখানে অবশিষ্ট ছিল কত 65। এই দুটার ভিতরে কম্পেয়ার করব, যদি এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি ছোট হয় আমি ছোটটাকে এনে অ্যান্সার বলবো, এইটা যদি বড় হয় তাহলে বড়টাকে এনে অ্যান্সার বলবো। তাহলে 72-এর সাপেক্ষে 65 ছোট, তাই আমার 1 এসে অ্যান্সার হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হলো 81। দেখেন ভাই নুরুজ্জামান ভাই বলছে জি বুঝেছি, অন্যরা জানি না কেউ রেসপন্স করতেছেন কিনা বা দেখতেছেন কিনা, যদি দেখেন কমেন্টস করতে পারেন। হ্যাঁ, আপনাদের কমেন্টসের সাপেক্ষে যেহেতু এক ভাই কমেন্টস করতে বুঝছি, তার মানে আমরা সামনে আর এটা নিয়ে প্যারা নিলাম না, আমি আর এক্সাম্পলও দিলাম না। কেউ যদি জানতে চাইতো তাহলে আমি আরও দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝাইতাম। বিষয়টা খুব জরুরি, ক্যালকুলেটর ছাড়া চাকরির পরীক্ষা দিয়ে ডিরেক্টলি যদি বর্গমূলের প্রশ্ন নাও আসে, এই যে বিভিন্ন প্রশ্নে আমার বর্গমূল চলে আসে, ক্যালকুলেটর ছাড়া যাতে আমরা করতে পারি এটা তার টিক্স। হ্যাঁ, ওকে, আমরা এই প্রশ্ন দিয়ে সামনের দিকে যাই এখন। হ্যাঁ, এই প্রশ্নের শেষ, সামনে আমাদের প্রশ্ন আছে। ওকে, সামনে একটা বীজগণিতের প্রশ্ন পাইছি, তাহলে আমরা টোটাল 3টা প্রশ্ন 4টা প্রশ্ন পাইলাম, 3টা হয়ে গেল পাটিগণিতে, একটা কি বীজগণিতের। এবং বীজগণিতে কোন অধ্যায়ের অঙ্ক ভাই, মান নির্ণয়ের অঙ্ক। মান নির্ণয়, তার মানে আপনি যে কোনো পরীক্ষা দিতে চান মান নির্ণয়ের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট বীজগণিতে, ঠিক আছে। ওকে, এখন মান নির্ণয়ের যে অঙ্কটা আছে এখানে x - 1/x = 3, x⁴ + 1/x⁴ কত, তাহলে এখানে x⁴ অনেকে অনেক ধরনের, একজন বলছে এখন নিয়া যে আরেকটা উদাহরণ দেন, প্রশ্ন তো এক্সচেঞ্জ করে ফেলতেছি, কি আপনার জন্য ব্যাক করে যাব? আচ্ছা ব্যাক করি। হ্যাঁ, যেহেতু আজকে আমি আপনাদের সামনে প্রথম দিন, কাউকে হতাশ না করি। হ্যাঁ, আচ্ছা এখানে গিয়ে আমি একটা এক্সাম্পল দিই, কি ভাই দেওয়া যায়? ওকে,
একটা এক্সাম্পল দিই, দেখি। এক আপু যদি জিজ্ঞেস করছে, আমি একটা প্রশ্ন বাইর করি। হ্যাঁ, আচ্ছা, একটা দিলে তো আবার মন খারাপ করতে পারেন, 2-3টাই দিই, ঠিক আছে? ওকে, মনে করেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, আরে কোন দিকে যায়, সেদিকে। এখানে একটা প্রশ্ন আছে, এটাই মনে করে ডিরেক্টলি এভাবে বলছে 2025 ইকুয়াল টু হোয়াট। এই রুট দেওয়া মানে কি, বর্গমূল করতে বলছে, ঠিক আছে? আবার বলবেন যে 2025টা অনেক সোজা হয়ে যেতে পারে, একটু বড় সড়ো দেন। ওকে, 8464 বললো এর বর্গমূল কত, এর বর্গমূল কত, এরকম। মানে এইটা আর এটা কিন্তু সেম প্রশ্ন ভাই। এখানে আপনাকে আগেই রুট করে দিয়েই বলছে যে এটা বর্গমূল করতে হবে, আর ওখানে আলাদা হয়ে বলছে বর্গমূল কত, ঠিক আছে? কেমন আছেন স্যার আপনি? মাহফুজ আহমেদ ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হ্যাঁ, বর্গমূলে একটি উদাহরণ দিন। ওকে, ঠিক আছে। তাহলে রুট ওভার 20-25 এটা আমার বর্গমূল করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা বর্গমূল করার ক্ষেত্রে কার কাছে ফোকাস দিব বলেন তো? আমি একটু আগে বারবার বলছি যে আমরা লাস্ট ডিজিটকে ফোকাস করব। তাহলে লাস্ট ডিজিট কত? 5। তাহলে আমি পাশে লিখে দিয়েছিলাম যে শুধুমাত্র 4 থাকলে পরিবর্তন হয় 2 হবে, 9 থাকলে পরিবর্তন হয় 3 হবে, অন্য যা থাকবে সেটা পরিবর্তন করে তাই হবে। তাহলে 5-এর পরিবর্তে 5। এইটা লেখার পরে আমরা 10 মিলানোর জন্য কত পাবো? তাহলে 10 মিলানোর জন্য আরও 5 পাবো। মানে যাই লিখবে, এখানে যদি আমি 4 লিখতাম, এখানে 10 মিলানোর জন্য 6 লিখতাম, এখানে 3 লিখতাম, 10 মিলানোর জন্য 7, 2 লিখতাম, 10 মিলানোর জন্য 8। মানে যা পাবো 10 মিলায় বাকিটা লিখবো। এর মাধ্যমে বোঝা যায় কি যে আমার লাস্ট ডিজিট হয় এইটা হবে অথবা এইটা হবে। এবার যেহেতু দুইটাই সমান আসছে, তার মানে আপনি নিচের টানেন আর উপরে টানেন, অ্যান্সার কি? সেটা 5ই হবে ভাই। এখানে মিলে গেছে, এটা আরো সহজ। তার মানে যেটা নেই 5ই হবে। তাহলে আমরা কি করব? লাস্ট ডিজিটে এই আলোচনা শেষ করে সামনের ঘর সহ স্কিপ করব, বাদ। বাকি কত? বাকি 20। 20-এর ছোট পূর্ণ বর্গ সংখ্যা নিব। 20-এর ছোট পূর্ণ সংখ্যা কত? 20-এর ছোট পূর্ণ বর্গ সংখ্যা হলো 16। আপনি 3-এর ওপর স্কয়ার দিলে 9 পাবেন, 4-এর স্কয়ার দিলে 16 পাবেন, 5-এর স্কয়ার দিলে 25 পাবেন। তার মানে 25-এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা কত? 16। তার মানে 20-এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা কত ভাই? 16। তাহলে আপনি যদি 16 হয়, তাহলে 16-এর ওপর বর্গ করলে, রুট করলে কত পাবেন আপনি? 4। তার মানে এই 4 ফিক্সড অ্যান্সার। এখন 4 অ্যান্সার হওয়ার পরে হয় এটা হয় অথবা এটা হয়। যেহেতু দুইটাই সমান, তাহলে আমার একটা যে কোনো টেনে নিলেই হয় অ্যান্সার, ঠিক আছে? 45। এইটাতে আসি, এটাতে কি বলছে? 8464। ওকে, তাহলে আমার লাস্ট ডিজিট কত? লাস্ট ডিজিট হলো আমার 2। তাহলে 2 হলে পরিবর্তন হয় কত হবে? সরি, লাস্ট ডিজিট 4। 4 হলে পরিবর্তন কত হবে? 2। 10 মিলানোর জন্য কত লাগে বলেন তো? 8। সুন্দর করে বসাই দিলাম। 4 পরিবর্তন হয় 2, 10 মিলানোর জন্য 8। এর মাধ্যমে বোঝা যায় এই প্রশ্নের যে সলিউশন করব, এই সলিউশনের শেষ ডিজিটটা 2ও হতে পারে, 8ও হতে পারে, ফিক্স নেই। 2 অথবা 8 লাস্টের অ্যান্সার হবে। ওকে, এটা গেল। আমরা এর এক ঘর আগে সব বাদ দিব, ঠিক আছে? এক ঘর আগে বাদ দিয়ে বাকি যে আছে 84, এই 84-র পূর্ণ বর্গ ছোট সংখ্যা নিব। তাহলে 84-র পূর্ণ বর্গ ছোট সংখ্যা কত? 84-র ছোট কত? 81। তাহলে 81-র কারণে কি হবে? আমার অ্যান্সার 9। 81-র উপর রুট করলে 9। এখন 9 আমার ফিক্সড, 9 অ্যান্সার হবেই। 9-এর পরে 2 নিব নাকি 8 নিব, এটা যাচাই করব। এখন 9-এর পরে 2 নিব না 8 নিব, এটা যাচাই করার জন্য 9-এর পরের সংখ্যা কত? 10। এই 9 আর 10 গুণ করব। গুণ করে যে সংখ্যাটা পাবো এই সংখ্যা, আর এখানে যেটা বাকি ছিল এই সংখ্যা, এই দুইটার ভিতরে কম্পেয়ার হবে। এখানে যেটা আছে এই 84 যদি 90-এর ছোট হয়, তাহলে এখান থেকে ছোটটা এসে অ্যান্সারে বসবে। আর যদি এটা বড় হইতো 90-এর, তাহলে 8 এসে অ্যান্সার হইতো। তাহলে এটা যেহেতু 90-এর ছোট 84, তাহলে এখানে 2 এসে অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 92। 8464 এর বর্গমূল হবে 92। ওকে, নুরুজ্জামান ভাই বলে ফেলছে। এক ভাই জিজ্ঞেস করছে যে রেলওয়ে লিখিত পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ দিতে পারেন, জানবেন স্যার? আমি জানি না ভাই, আসলে এরকম কোনো আপডেট এখনো নেওয়া হয়নি, আমার কারণে আসেও নেই। হ্যাঁ, ওকে, আমার মনে হয় বর্গমূলের বিষয়টা বুঝে আসছে। স্পেশালি লাস্টে যিনি প্রশ্ন করছিলেন, আপনি কি বুঝছেন? মাহফুজ ভাই তো বুঝতে মনে হয়, আর নুরুজ্জামান ভাই তো অ্যান্সারে বলে দিছে। ওকে, আমরা তাহলে সামনের দিকে যাই। আমরা এই প্রশ্নে আসছিলাম। হ্যাঁ, ওকে, তাহলে এই যে মান নির্ণয়ের প্রশ্ন নিয়ে দেখবেন যে এক একজন টিচার এক একভাবে, আপনারা ইউটিউবে বিভিন্ন তখন ভিডিও পাবেন, শর্টকাটের অভাব নাই। আমি ভাই শর্টকাটের কোনো পক্ষপাতিত্ব করি না কোনো জায়গায় না, ঠিক আছে? পিলি হলে পিলির মতো, সেটাও বেসিক দিয়ে।
রিটেন হলে রিটেনের মতো ওটা বেসিক দিয়ে শর্টকাট কত মুখস্থ করবো ভাই, এককালে হবে যে শর্টকাট মনে রাখার জন্য আপনার আরও শর্টকাট খুঁজতে হবে, যে এতগুলো শর্টকাট সূত্র কেমনে মনে রাখবো, এটা মনে রাখার জন্য শর্টকাট সূত্র, এই জন্য এত প্যারা নিব না, এক নিয়মে শিখবো। যদি আপনি বুঝে ফেলেন আপনার শর্ট করা আপনার একান্ত মানে ইজি ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে, সহজ ব্যাপার হয়ে যাবে। তাহলে এই মান নির্ণয়ের যেহেতু প্রশ্ন এখানে 4 দেওয়া আছে, যেহেতু 4 দিয়ে আমি ডিরেক্টলি সূত্র জানি না, কিন্তু কি দিয়ে সূত্র জানি, সূত্র জানি আমি স্কোয়ার দিয়ে, তো নাকি এটাই তো জানি, তাহলে আমি তাই অ্যাপ্লাই করি, এত প্যারা নেওয়ার কি দরকার, আমি স্কোয়ার দিয়ে জানি, তাহলে আমি 4 কে এভাবে ভাঙ্গাইলাম, 4 2 এর উপর স্কোয়ার 2 2 4 মিলে গেল, প্লাস এখানে আছে কি 1/x 4 আছে, তাহলে আমি এখানে দিয়ে যদি এই পুরোটার উপর স্কোয়ার দেই তাহলে এই x এর উপর আবার 4 হয়ে যাবে। 1 এর কোনো আপত্তি নেই ভাই, আসলে 1 এর উপর আপনি পাওয়ার যাই দেন কি দেন 1 এর কোনো আপত্তি নেই। ওকে, তাহলে এখানে একটা মোটের উপর আমরা সূত্র পাইলাম, এই পুরো x স্কয়ার কে যদি আমি a বলি আর 1/x স্কয়ার কে যদি b বলি, তাহলে সূত্র দেওয়া হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। কি সূত্র পাইলাম ভাই, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই a স্কয়ার প্লাস এর b স্কয়ার আবার দুইটা সূত্র আছে, কয়টা, দুইটা, একটা প্লাস দিয়ে আমি যদি এখানে প্লাস লিখি হোল স্কয়ার দেই তাহলে এখানে হবে -2ab, আর একটা আমি যদি এখানে মাইনাস বসাই এখানে স্কয়ার দেই তাহলে সূত্র হবে +2ab। এই দুইটা আমি কোনটা ইউজ করব এটা আমার কাছে হতে পারে, সেটা ডিপেন্ড করবে হলো কার মান দেওয়া আছে প্লাসের মাইনাসের, আর ডিপেন্ড করবে হলো আমি একেবারেই মান বসাতে পারবো কিনা। আমি যদি প্রথমবার সূত্র বসাই ভাই, আমি তো এক্স স্কয়ারকে এ ভাবছি, তার মানে আমার এ থাকবে মানে কি এক্স স্কয়ার থাকবে, আমার তো মান আছে শুধু এক্স এর, তাহলে যেহেতু আমি প্রথমবার মান বসাতে পারবো না, তার মানে আমাকে আবার বর্গ করতে হবে, তাহলে যেহেতু দুইবার করতে হবে তাই আমি এটাকে প্রথমবার প্লাস নেই, কারণ আমি মাইনাসের এরকম কোনো সূত্র পাবো না, মাইনাসের সূত্র হবে আবার এরকম, যদি এরকম মাইনাস হইতো তাহলে হয়তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র চলে আসতো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমি কি করব, মাইনাস না প্লাসে রাখিয়ে দিব, তাহলে পরবর্তীতে আবার এই সূত্রটা বসাতে পারবো। তাহলে এখানে আমি প্লাসের সূত্র বসাবো, তাহলে আমি যদি প্লাসের সূত্র বসাই তাহলে a প্লাস বি হোল a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে আমার x স্কয়ার, b বলতে আমার 1/x স্কয়ার, এখানে এই ভাগ আর গুণ কাটা, তাহলে বাকি কি থাকলো, এই ভিতরের অংশটা দেখার পর মনে হচ্ছে আরে এটাতে আবার সূত্র a স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে, তাহলে আবার যদি সূত্র ফেলে এবার প্লাস না মাইনাস বসাবো, এবার যেহেতু আমি ডিরেক্টলি x এর কাছে চলে যাচ্ছি, এখন দেখবো যে গিভেন ডাটা কার মান দেওয়া আছে, গিভেন ডাটা মাইনাস, আমি মাইনাসে অ্যাপ্লাই করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস দিলে এখানে কি দিতে হবে প্লাস 2ab। এখন দেখেন এই এখানে একটা বর্গ ছিল, এই বর্গটা কিন্তু পুরোটার উপর ছিল, আপনি এই ভিতরের অংশটুকু ভেঙে এত বড় পাইলেন, এ স্কয়ারটাকে কিন্তু ভোলা যাবে না, এই স্কয়ারটা পুরোটার উপর থেকে যাবে -2, তাহলে এই পুরোটার মান কত 3, তাহলে 3 এর উপর স্কয়ার প্লাস 2 ax আল্লাহ হাফেজ, তাহলে বাকি কত থাকলো এর উপর স্কয়ার -2, তাহলে 3 এর উপর স্কয়ার 9 আর 2 মিলে কত 11, 11 এর উপর স্কয়ার -2, তাহলে আমরা জানি 11 এর উপর স্কয়ার মানে 121 -2 করলে 119 অ্যানসার হবে। আবারও বলতেছি ভাই আজকে পরীক্ষার সব প্রশ্নই রিটেনের জন্য ছিল, তাহলে আমি রিটেনের জন্যই সলিউশন করতেছি এবং বোঝানোর চেষ্টা করছি, আসলে এমসিকিউ এর জন্য আলাদাভাবে সিস্টেম না শেখাই বেটার। আপনি রিটেনের জন্য শিখবেন, রিটেনের জন্য 2-4 লাইন, রিটেনের লাইনে 2-4 লাইন স্কিপ করে আপনি দ্রুত করবেন, আপনার অভ্যস্ত হয়ে গেলে প্যারানোর দরকার নেই, ঠিক আছে। এটা সহজ প্রশ্ন, এটা সবারই আয়ত্তে থাকার কথা, পারার কথা। ওকে, সামনের দিকে যাই। ও তাহলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শেষ হয়ে গেছে, এখন আমরা চলে আসছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশ্ন। হ্যাঁ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম যে প্রশ্ন, খাদ্যের সহকারী উপপরিদর্শক পদের পরীক্ষার ধরন, এই যে ভাই সেম যেরকম প্রশ্ন দেখলেন না আপনি ম্যাথের প্রশ্ন এর রিলেটেডে পাবেন। পাটিগণিত যদি 8টা প্রশ্ন দেয়, পাটিগণিত 6টা, বীজগণিত 2টা, যদি 4টা দেয় পাটিগণিতে 3টা, বীজগণিত 1টা, এবং পাটিগণিতের প্রশ্ন দেখবেন ঐকিক নিয়ম, তারপরে আপনার লাভ ক্ষতি, তারপরে এই দিকে চলে আসলে খুব বেশি হলে আপনার গড়, অনুপাত সমানুপাত, ঠিক আছে। এই কিছু চ্যাপ্টার আছে ঐকিক নিয়মের ভিতরে, আপনি টেনের অঙ্ক, নৌকা অঙ্ক, নল চৌবাচ্চার অঙ্ক পাবেন, কাজ সময়ের অঙ্ক পাবেন, ঠিক আছে। একবার জিজ্ঞেস করছো এটা কোন পরীক্ষা, এটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরীক্ষা ছিল, ঠিক আছে। আজকে প্রশ্নে আসি, কি বলছে, দুইটি কর্মিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা বীজগণিতের প্রশ্ন, খুব সোজা বিষয়, ঠিক আছে। এটা পাটিগণিতের প্রশ্নও বলতে পারেন, কোনো সমস্যা নেই, এটা পাটিগণিত বীজগণিত দুটাই, যেহেতু বাংলায় লিখছে আমি পাটিগণিত বলে নিলাম। হ্যাঁ, দুটি কর্মিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, কি বলছে ভাই, স্বাভাবিক, আরে চলে গেল কেন,
প্রশ্নে বলছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমরা যদি স্বাভাবিক পর্যায়ক্রমিক সংখ্যা বলতাম তাহলে সংখ্যাগুলো হয়তো এরকম, এটা আমাদের স্বাভাবিক পর্যায়ক্রমিক ক্রমিক ধারাবাহিক বা পরপর সংখ্যা স্বাভাবিক। এখন এই স্বাভাবিক সংখ্যার ভিতরে যদি আলাদাভাবে বিজোড় বলে তাহলে আলাদাভাবে বিজোড় হবে কি 1 3 5 7 এভাবে চলবে। যদি জোড় বলে এটা বিজোড়, আর যদি জোড় বলতো তাহলে আমাদের সংখ্যাগুলো এরকম আসতো 2 4 6 8 এভাবে পর্যায়ক্রমে চলবে। ঠিক আছে, যদি স্বাভাবিক জোড় বলে এটা, স্বাভাবিক বিজোড় বলে এটা। এখন আপনি জোড় বলুক আর বিজোড় বলুক, দেখেন তো ভাই এদের ভিতরে পার্থক্য কত? পার্থক্য কিন্তু 2। পার্থক্য কত? 2। 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7। তার মানে আপনি যদি কোনো দুইটা বিজোড় সংখ্যা নিতে চান তাহলে একটা যা নিবেন আর একটা 2 পরে হবে, মানে 2 বেশি হবে। কি হবে? 2 বেশি হবে। ঠিক আছে, ওকে। যদি বুঝে ফেলেন আমরা এই প্রশ্নের সলিউশনও করে ফেলতে পারি। আমি দুইটা স্বাভাবিক সংখ্যার জোড় বলছে, আমি ধরে নিলাম যে ছোট সংখ্যাটা কত, ছোট যেটা, এই ছোট সংখ্যাটি ধরে নিলাম x। দুইটা সংখ্যা যেহেতু স্বাভাবিক বিজোড় মানে কি একটা 3, একটা এক হলে একটা 3 হবে, তার মানে একটা ছোট একটা বড়, দুইটা সমান কখনোই হতে পারে না। তার মানে একটা ছোট একটা কি বড়, তো আমি ছোট সংখ্যাটা x ধরলাম। তাহলে বলেন তো ছোট বিজোড় সংখ্যা বলেন। অনেকে আবার বলবেন যে জোড় নিলেন না বিজোড় নিলেন। ছোট বিজোড়, তাহলে ছোট বড় বিজোড় নিলাম। তাহলে বড় বিজোড়টা কত হবে? আপনি যদি ছোট বিজোড়টা x নেন, বড় বিজোড়টা 2 বেশি হবে। কি হবে? 2 বেশি। তার মানে x এর থেকে আরো 2 বেশি। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা, এটা ছোট x, এটা কি x + 2, এই দুইটা বিজোড় সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 16। তাহলে শর্ত মতে যদি লিখি একটা x প্লাস আর একটা কত x + 2, এই দুইটা মিলে কত হবে? 16 হবে। তাহলে এই x মিলে কত? 2x। তাহলে 2x = 16 থেকে 2 বাদ দিলে কত? 14। তাহলে x = কত ভাই? 7। তাহলে x যদি 7 হয় তাহলে x কার মান? x ছোট বিজোড়ের মান। তাহলে বড় বিজোড় কত? 7 আর 2 9। এই দুইটা আমার অ্যান্সার। ঠিক আছে, খুব সোজা। ওকে, আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, পরের প্রশ্ন দেখি। এই প্রশ্নটাও সোজা। এই প্রশ্নটা যারা একটু যোগ বিয়োগ গুণ ভাগ পড়ে তাদের ক্ষেত্রে এটা সহজ বিষয়। যারা একটু গুণ টুন কম পারেন তারা একটু ক্যালকুলেটর ছাড়া একটু ভোগান্তিতে পড়তে পারেন। ঠিক আছে, বাট করতে পারবেন অঙ্কটা, এটা ধৈর্যশীল হইলে। কিন্তু যারা গুণ পড়ে তাদের ক্ষেত্রে আরও বেশি সোজা। প্রশ্নে বলে দিছে যে x = 4, y = -8, z = 5 হলে 25 × x + y হোল স্কয়ার - 20 × x + y y + z + 4y + z হোল স্কয়ারের মান কত? আপনি এখানে অজানা মান হিসেবে দেখেন, অজানা আছে কি x, y আর z। আপনাকে দিয়েও দিছে কার মান? x, y, z। তো আমরা বিষয়টা কি হইলো, আপনি জাস্ট বসাবেন, বসায় যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ করবেন, অ্যান্সার শেষ, এতটুকুই। তাহলে আমরা যদি এখানে বসাই 25, ডিরেক্টলি আমি মান বসাই দিলাম। x এর মান কত ভাই? 4, y এর মান কত? -8, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এরপর কি a স্কয়ার -20 ইনটু x এর মান কত? 4, y এর মান কত? -8, আবার y এর মান কত? -8, z এর মান কত? +5 প্লাস আবার 4, y এর মান কত? -8, z এর মান হলো +5, পুরোটার উপর স্কয়ার। ওকে, কি আসতেছে তাহলে? 25 কে রাখলাম, এর ভিতরে নিজেদের ভিতরে যদি আমি বিয়োগ করি তাহলে 8 থেকে যদি 4 বিয়োগ করে দিতাম শুধু -4 আসতো, আর -4 এর উপর স্কয়ার মানে কি ভাই? ওটা +16 -20 থাকলো। এই 8 থেকে যদি 4 বাদ দিতাম কত আসতো? -4। 8 থেকে যদি আমি 5 বাদ দিতাম কত আসতো? -3 প্লাস, আমি বাড়াচ্ছি ইচ্ছাকৃতভাবে, আমি আরো চাইলে আরো শর্ট করতে পারতাম। তাহলে 8 থেকে যদি আমি 5 বাদ দিই কত থাকবে ভাই? -3। ওই -3 এর উপর কি আছে? স্কয়ার। আচ্ছা, ওটা বড় করে দিতে পারতাম। আচ্ছা, 16 আর 25 গুণ করলে কি হয়? খুব সহজ বুদ্ধি, আমরা জানি 4 25 100, তাহলে 16 25 400। 4 25 100, তাহলে 16 25 কত? 400, কারণ 4 4 16 মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হবে ভাই? প্লাস। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে যদি প্লাস হয়, আবার এই মাইনাসের সাথে গুণ করে কি মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। 3 আর 4 12, 12 আর 20 গুণ করলে, আপনি 12 সাথে যদি 20 গুণ করতে না পারেন, আপনি 12 সাথে 2 গুণ করবেন। তাহলে 12 সাথে 2 গুণ করলে কত? 12 2 24, এই শূন্য একটা বাড়তি, শেষ। 12 সাথে 20 গুণ, ঠিক আছে। পরেরটা কি আসবে? আপনি 3 এর উপর স্কয়ার দিলে কি পাবেন? -3 এর উপর স্কয়ার, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 3 এর উপর স্কয়ার দিলে 9, 9 আর 4 গুণ করতে কত? 4 লং 36। এখন আমি যদি হিসাব করি, এখানে আছে 400 প্লাস 36, 400
36 মাইনাস 240, তাহলে 436 থেকে 240 বাদ দিলে কত হয়? আমি যদি 440 থেকে 240 বাদ দিতাম তাহলে আমাদের বাকি থাকতো 200, কিন্তু আরও 4 বেশি বাদ দেওয়া থাকতেছে, তাহলে অ্যান্সার হবে 196। 6 বেশি বাদ দেওয়া 196 অ্যান্সার। ওকে 6 ঠিক আছে। আমার মনে হয় আপনারা দেখতেছেন বা বুঝতেছেন। ওকে আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্নটা আসি। পরের প্রশ্ন কি বলছে? এরা পরিমিতির অঙ্ক। আমার আজকে যে দুইটা চাকরি পরীক্ষার প্রশ্ন ছিল এবং প্রশ্নের ভিতরে সবথেকে কঠিন প্রশ্ন এটাই মনে হয়েছে, ঠিক আছে? এটাই সবথেকে কঠিন এবং লজিক্যাল প্রশ্ন বা একটু বড় আর কি। প্রশ্নটা কি বলছে যে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা ব্যয় হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হইতো। তাহলে কামরাটাই প্রস্থ কত? তার মানে প্রথমে কি বলছে, একটা কামরা আছে, তার দৈর্ঘ্য প্রস্থ আছে। প্রশ্নের ভাষা দেখে বোঝা যাচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ মিলে আছে, এটা কামরা। তার দৈর্ঘ্য প্রস্থ আছে মানে কি, এটা আয়তাকার হতে পারে, ঠিক আছে? আয়তাকার, বর্গাকার, মানে যে কোনো কিছু হতে পারে, চতুর্ভুজ আকৃতির কি, ঠিক আছে? তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে, এখন বলছে ওই কামরার মেঝে যদি আমি কার্পেট দিয়ে ঢাকতে চাই তাহলে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 7,500 টাকা খরচ না হয় 6,000 টাকা খরচ হইতো। এই প্রশ্নে কিন্তু অনেক ইনফরমেশন গ্যাপ আছে। অ্যাজ ইউজুয়ালি যেরকম প্রশ্ন করি সেরকমভাবে করতে চাইলে হবে না। আমরা কি করবো, ধরুন স্বাভাবিকভাবে ধরে নিলাম যেহেতু প্রস্থ নাই। যদি প্রস্থ কত ভাই? এক্স, প্রস্থ কত? এক্স, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20 মিটার। তাহলে এই অনুযায়ী আমার ক্ষেত্রফল কত? 20 গুণন কত? এক্স। কারণ আমরা যেহেতু, আমার মনে করেন এটা কামরা, এটা যদি আমি কার্পেট ঢেকতে চাই তাহলে আমার কামরার মোট ক্ষেত্রফল জানতে হবে এবং কার্পেটের ক্ষেত্রফল জানতে হবে। এই কার্পেট দিয়ে আমরা কি কামরা ঢাকবো, ঠিক আছে? তাহলে এই যে 7,500 টাকা খরচ হয়, মোট ক্ষেত্রফলের জন্য এত টাকা খরচ হয়। তাহলে আমরা বলতে পারি এই টোটাল এত ক্ষেত্রফলের জন্য খরচ হয় কত টাকা ভাই? 7,500 টাকা, ঠিক আছে? তাহলে শর্ত মতে 20 গুণন এক্স, এই ক্ষেত্রফল ইকুয়াল টু কত টাকা খরচ হয়? 7,500 টাকা, ঠিক আছে? অতএব আমি যদি এক ক্ষেত্রফলের জন্য নিতাম, আমি কিন্তু এখানে কিছু লিখতে পারতাম, আমি লিখলাম না, একটু সহজ মানে করার জন্য কথাগুলো লিখলাম না। এত ভাগ এই 20 গুণন এক্স এসে কি হয়ে যাবে? ভাগ, মানে এক ক্ষেত্রফলে কত টাকা লাগে আমি এটা বাই করতে যাচ্ছি। তাহলে আমি এর কাটাকাটি করতে পারি, এটা এটা শূন্য কাটা, 2 দিয়ে যদি কাটি কত হয়? 3 দুগুণা 6, বাকি থাকে কত? 15, 7 দুগুণা 14, আরও থাকে 10, তাহলে কত হয়? 5 দুগুণা 10, 375 হবে। তাহলে উপরে হবে 375, নিচে হবে এক্স। 1 টাকা, মানে এক ক্ষেত্রফলের জন্য, ঠিক আছে? সব ক্ষেত্র ফুল ক্ষেত্রফলের জন্য খরচ হয়েছিল 7,500 টাকা, আর এক ক্ষেত্রফলের জন্য খরচ হবে 375 ভাগ এক্স টাকা। এটা হলো প্রথম স্টেপ গেল। আর পরের স্টেপে কি বলছে যে যদি প্রস্থ 4 মিটার কম হয়। আচ্ছা, প্রস্থ 4 মিটার কম হওয়া মানে কি ভাই? প্রস্থ 4 মিটার কম হলে, তাহলে আগে প্রস্থ কত ছিল? আগে প্রস্থ ছিল এক্স, তাহলে এখান থেকে 4 মিটার কমে যায় বর্তমান প্রস্থ কত হবে? অতএব বর্তমান 4 মিটার কমে যাও, বর্তমান প্রস্থ দেন বা শুধু প্রস্থ দেন, প্যারা নেওয়ার দরকার নেই, যেহেতু আপনাদেরকে আমি বোঝাচ্ছি আপনারা বুঝলেই হবে। তাহলে বর্তমান প্রস্থ কতটুকু? প্রস্থ হবে x-4 এত মিটার, এটা বর্তমান প্রস্থ। দৈর্ঘ্য তো কমানোর কথা বলে নেই, তার মানে দৈর্ঘ্য আগে থেকেই 20 আছে। তাহলে এইখান ক্ষেত্রফল কত? তাহলে এখন আমি যদি ক্ষেত্রফল পাই, এখন আমার প্রস্থ হলো x-4 আর আমার দৈর্ঘ্য আছে আগে থেকে 20, তাহলে এখন ক্ষেত্রফল এত। এখন এই ক্ষেত্রফলের জন্য কয় টাকা খরচ হয়েছে? প্রশ্নে কি বলছে যে এই ক্ষেত্রফলের জন্য খরচ হয়েছে 6,000 টাকা। তাহলে শর্ত মতে বা দ্বিতীয় শর্ত মতে, প্রথম শর্ত মতে উল্লেখ করতে পারেন যে এবার ক্ষেত্রফল হলো আমার x-4 গুণন 20, এটার জন্য খরচ হয়েছে কয় টাকা? 6,000 টাকা। এটা একটু মুছাই দিই। এটার জন্য খরচ হয়েছে আমার 6,000 টাকা। তাহলে এবার যদি এক ক্ষেত্রফলের জন্য খরচ বের করি, তাহলে 6,000 ভাগ এক ক্ষেত্রফলের জন্য কিন্তু 20 গুণন x-4। এবার যদি কাটাকাটি 0 0 কাটা, এটা কাটলে কত থাকবে? 300। তাহলে উপরে কি থাকলো? 300, আর নিচে কি থাকলো? x-4 এত টাকা। তাহলে পূর্বের কন্ডিশন অনুযায়ী এক ক্ষেত্রফলের জন্য খরচ হবে কত ভাই? 375 মাইনাস এক্স। পরের কন্ডিশন অনুযায়ী এক ক্ষেত্রফলের জন্য খরচ হবে কত? 300 ভাগ x-4। তাহলে ওটাও এক ক্ষেত্রফলের খরচ, এটাও এক ক্ষেত্রফলের খরচ, তার মানে এই দুইটা সমান। তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি? এইটা ইকুয়াল টু এটা দিতে পারি। তাহলে 375 ভাগ
এক্স ইকুয়াল টু কী দিতে পারি 300 ভাগ এক্স মাইনাস 4। এবার যদি আমরা আর আর গুণ করি তাহলে কি হবে, এই 375-এর সাথে এক্স গুণ করলে কত 375 এক্সই হবে। 4-এর সাথে 375 গুণ করলে কত হয় 4 5 20 শূন্য হাতে 2, 4 7 28 আর 2 কত 30, 4 5 20 শূন্য হাতে 2, 4 7 28 আর 2 30 শূন্য হাতে 3, 3 আর 4 12 আর 3 15 ইকুয়াল 300-এর সাথে যদি গুণ করি কত হবে 300x। তাহলে এই 375x থেকে যদি আমি 300x বাদ দিই কত থাকবে 75x ইকুয়াল টু এইদিকে 1500 যে প্লাস, অতএব x এর মান কত 1500 ভাগ 75, 75 দুগুণে 150 তার মানে 20। তাহলে অতএব x যেহেতু 20, x মানে 20 মানে কি এটাই প্রস্থ, তাহলে আমার অ্যান্সারও 20। হ্যাঁ, এক ভাই বলছে এটা অন্যভাবে করা যাবে, যাবে ভাই, ঠিক আছে। যেহেতু রিটার্ন প্রশ্ন আসছিল এবং আজকে যতটুকু শুনলাম 5 মার্ক 7 মার্ক 8 মার্ক মানে প্রশ্ন অনুযায়ী মার্কের ভেরিয়েশন ছিল, ঠিক আছে। যেহেতু এই প্রশ্নটা এরকম, তার মানে এই প্রশ্নটাতে সর্বোচ্চ মার্ক ছিল আজকে আমার জানা মতো, যদিও আমি পরীক্ষার প্রশ্নটা ফুললি দেখতে পাই না, বাট প্রশ্ন কালেকশন করার পরে প্রশ্ন দেখার পরে মনে হলো এই প্রশ্নটাই সবথেকে বেশি মার্কের প্রশ্ন ছিল হয়তো আজকে। তো আমরা এভাবেই সলিউশন করব, রিটেনের জন্য পারফেক্ট একটা মার্ক পাবো, ঠিক আছে। কারো কথা আছে বুঝছেন মনে হয় আপাতত, নাকি বুঝলেই হবে। আমরা কি করছি প্রস্থ ধরে নিছি x, তাহলে আগে ক্ষেত্র দৈর্ঘ্য ছিল কত 20, তাহলে 20 গুণন x, তাহলে এত মোট ক্ষেত্রফল ওই কামরার, এই মোট ক্ষেত্রফলের জন্য খরচ কত টাকা পড়ছে 7500, তাহলে এক ক্ষেত্রফলে কত টাকা খরচ। পরবর্তীতে প্রস্থ কমানোর পরে আসছে প্রস্থ কত x মাইনাস 4, আর দৈর্ঘ্য তো আগে থেকে 20 আছে, তাহলে x মাইনাস 4 গুণন 20, এইটা হলো প্রস্থ কমানোর পরে ক্ষেত্রফল। মানে এই ক্ষেত্রফলের জন্য খরচ হচ্ছে কত 6000 টাকা, তাহলে এই ক্ষেত্রফলে 6000 টাকা, তাহলে এক ক্ষেত্রফলে কত, তাহলে এখানে এক ক্ষেত্রফলে এখানে এক ক্ষেত্রফলে, এই দুটো সমান, x এর মান 20, তাহলে x হলো আমার প্রস্থ। ওকে, হ্যাঁ আমরা সামনের দিকে যাই, আরও মনে হয় প্রশ্ন আছে। আচ্ছা, জ্যামিতির অঙ্ক চলে আসছে, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত। এবার আমি যদি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বলেন, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যে ত্রিভুজের কি ভাই দুইটা বাহু সমান, তাকেই আমরা কি ধরনের ত্রিভুজ বলে থাকি সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করেন এই দুইটা সমান ধরলাম, এইটা আর এটা সমান, ঠিক আছে, আর এটা হলো অসমান বাহু, দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের শুধুমাত্র যে দুইটা বাহু সমান হয় এমনটা না, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, আবার দুইটা কোণ সমান হবে, এটা কোণ যত হবে এটা কোণ তত হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি দুইটা বাহু সমান, তার মানে আর একটা অসমান বাহু, তাহলে আমি যদি সমান সমান বাহুগুলোকে আমি এ এ বলি আর অসমান বাহুকে যদি বি বলি, এখান থেকে আমাদের একটা সূত্র আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো উপরে বসে অসমান বাহু আর নিচে বসে 4, রুট ওভার বসবে 4 ইন্টু মানে সমান সমান যে বাহু আর কি, এটা লিখতেও অনেক জায়গা লাগে, এর উপরে স্কোয়ার মাইনাস আবার অসমান বাহু, সংক্ষেপে লিখলে আপনারা বুঝলেই হবে। এখানে অসমান বাহু বলতে বি ভাগ 4 রুট ওভার 4, সমান বাহু বলতে এ স্কোয়ার মাইনাস অসমান বাহু বলতে বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমান ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের, বি ভাগ 4 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই বিকে যদি আমি সমান বাহু অসমান বাহু অথবা ভূমি বলতে পারবো, আর এ হলো আমার সমান সমান বাহু, ঠিক আছে। তাহলে এই সূত্র ইউজ করলে এখানে হচ্ছে প্রশ্নে যেহেতু ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে মানে অসমান বাহু দেওয়া আছে কত, এটা আছে বির মান, আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ চাইছে, তাহলে আমরা ডিরেক্টলি ক্ষেত্রফলের সূত্র বসাইলে হবে, ক্ষেত্রফলের সূত্র ইকুয়াল টু কি বি ভাগ 4 রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি কিন্তু বি আর এ সম্পর্কে আপনাদেরকে পরিচয় দিছি, তাই ডাইরেক্ট বি এ দিছি, না হলে উপরে লিখতাম অসমান বাহু ভাগ 4 ইন্টু সমান সমান বাহু স্কোয়ার, ঠিক আছে। এই প্রশ্নে ক্ষেত্রফলের মান ডিরেক্টলি দেওয়া আছে 1200, বসাইলাম। অসমান বাহু কত দেওয়া আছে 60 ভাগ 4 আবার রুট ওভার 4 এ স্কোয়ার, এই এ এর মানটা আমি জানি না, মাইনাস বি স্কোয়ারের মানটা আবার 60-এর উপর স্কোয়ার। ওকে, তাহলে এই জায়গায় আমরা এই যে 4টা বাংলায় লিখি, সব ইংলিশ লিখছি, ঠিক আছে। তাহলে এইটা কাটার 4 কত 60, তাহলে এটা 4ও বাংলায় লিখে ইংলিশে লিখছি। ওকে, তাহলে এখানে থাকলো কত 1200, ঠিক আছে। আর এদিকে কি থাকলো এই 15 দিয়ে আমি আবার 1200কে ভাগ করতে পারি, অথবা এদিকে লিখি পরের লাইনে, আপনাদের একবারে কাটাকাটি করতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন। এখানে 1200 আছে, এই 1500 এদিকে এসে ভাগ হবে, কাটাকাটি করে দিই, তাহলে এদিকে কি থাকবে
4a², ওই দিকে রুটটা এইদিকে না আবার একেবারে আপনি স্কোয়ারও বানাই দিতে পারেন, ঠিক আছে। মানে বললাম তো, যদি আপনি মার্কের ওপর ডিপেন্ড করবে আপনি কত ভালো করে লিখবেন অথবা কত দূর তো লিখবেন, ঠিক আছে। তাহলে এদিকে কী থাকবে 4a² মাইনাস 60-এর উপর স্কোয়ার। তাহলে এই 1200কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, এখানে 8 15 120 80 হয়। তাহলে এখানে থাকলো 80-এর উপর স্কোয়ার, এইদিকে থাকলো 4a² আর মাইনাস 60a², ঠিক আছে, মাইনাস 60a²। তাহলে ওইটা যদি এই দিকে আসে তাহলে আমি 4a² ইকুয়াল এদিকে কী পাবো 80a² যোগ 60a²। তাহলে 4a² ইকুয়াল 80² মানে কি ভাই, 8-এর উপর স্কোয়ার দিলে হবে, 8 8 কত 64, একটা শূন্যের উপর স্কোয়ার করলে 2টা শূন্য হয়। 6-এর উপর স্কোয়ার দিলে কত 6 6 36, একটা শূন্যের উপর স্কোয়ার দিলে 2টা শূন্য হয়। তাহলে এখান থেকে কী পাইলাম 4a² ইকুয়াল টু 6400 আর 3600 মিলে কত 10,000, ঠিক আছে। অতএব তাহলে এখানে যদি পরের লাইনে লিখি শুধু a² ইকুয়াল টু কী পাবো 10,000, যেহেতু যে 4কে যদি ভাগ করে তাহলে হবে 2500, ঠিক আছে। এই 4 এসে 10,000কে ভাগ করলে 2500। তাহলে শুধু যদি এ করি তাহলে আমরা এর উপর যদি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো 2500-এর উপর বর্গমূল মানে এখানে 5, 2500-এর উপর বর্গ করলেই হবে, 2500-এর উপরে যে বর্গ করলে 5, এই 2টা শূন্যের কারণে একটা শূন্য। তাহলে এটা হলো এর মান। তাহলে এ হলো কি অসমান সমান সমান বাহু, তো ওইটা আমার অ্যান্সার, এখানে অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের সমান সমান বাহু হলো 50। যারা আমাকে দেখতেছেন বা শুনতেছেন, আপনাদের যদি বোধগম্য হয়, আপনাদের যদি ক্লাস ভালো লাগে, আপনারা যদি বুঝে থাকেন বা কোনোভাবে যদি একটু উপকৃত হন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। সামনে আরও এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সহ আপনাদের নিয়ে বিভিন্ন কোর্স করানো হবে। যদি আপনারা মনে করেন কোনোভাবে আপনারা এখান থেকে উপকৃত হবেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। চাকরির পাঠশালা আপনাদেরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে, আপনারা উপকৃত হবেন। এরকম কর্মকাণ্ডই করা হবে ইনশাল্লাহ, চাকরি পাঠশালা থেকে এরকম আয়োজনই করা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করতেছি সকলেই ভালো আছেন। এতক্ষণ আমরা আমাদের আজকের যে পরীক্ষা ছিল জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ম্যাথের যে সলিউশন, এটা আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় রায়হান স্যার গণিতের গুরু চাকরির পাঠশালার পক্ষ থেকে এটা পুরোপুরিভাবে পূর্ণাঙ্গ সলিউশন দেওয়ার চেষ্টা করছে। আশা করছি সবাই বুঝতে পারছেন। আসলে চাকরির পরীক্ষার ট্রাম কার্ড হচ্ছে আপনার ইংরেজি এবং ম্যাথ। আপনি যদি ইংরেজি এবং ম্যাথে ভালো করতে পারেন তাহলে 11 থেকে 20 গ্রেডে যে চাকরির পরীক্ষাগুলো হয় এখানে খুব ভালো পরিমাণে একটা আউটপুট দিয়ে আসতে পারবেন। যারা আজকে পরীক্ষা দিয়েছেন সবাই জানেন 90 মার্কের একটা পরীক্ষা 1.5 ঘন্টার মধ্যে রিটেন লিখতে হয়। খুব বেশি কঠিন না, কারণ বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বিগত বছরগুলোর প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়, যার জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই আপনি আজকে যে পরীক্ষা পাইছেন হুবাহু সবগুলো প্রশ্নই কিন্তু আমরা পরীক্ষার পরে রিসার্চ করে দেখছি, সকল প্রশ্ন বিগত সালের দেয়া আছে, কিন্তু আমি তো ম্যাথ পারি না। তাহলে আমি বিগত সালের প্রশ্নগুলো কিভাবে সলভ করব, আমাকে চেষ্টা করতে হবে নিজে নিজে করার। আর দেন যদি আমি নিজে না বুঝতে পারি, কারণ প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা বেসিক আছে, বেসিক ছাড়া কিন্তু আমি কখনোই ম্যাথ করতে পারবো না। আমি যদি ম্যাথ মুখস্থ করি, ডাটা এটা থাকলে এইটা, পরে ওইটা থাকলে ওইটা, কিছুদিন পরে কিন্তু আমার এটা হারাই যাবে, কিংবা পরীক্ষার হলে আমি আউটপুট দিতে পারবো না। কারণ পরীক্ষায় কিন্তু নট অনলি একটা অধ্যায় থেকে অঙ্ক আসে, ধরেন লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, বিভিন্নটা আসতেছে। তো এই জন্য আমাকে বেসিক বুঝে ম্যাথ করতে হবে। আমরা চেষ্টা করব আগামী দিনেও আপনাদেরকে এই ধরনের ক্লাসগুলোকে দেওয়ার জন্য। এই জন্য আপনাদেরকে পাশে থাকতে হবে। আজকের আমাদের এই চাকরির পাঠশালার প্রথম লাইভ ক্লাস ছিল। আমাদের এই পাঠশালা টিমটা অনেক বড়, হয়তো আমরা এই পর্যন্ত দেখাইতে পারিনি। খুব শীঘ্রই আমরা একটা গ্র্যান্ড ওপেনিং লঞ্চিং সেরেমনি করব, যেখানে আমরা একই সাথে আমাদের সকল বিষয়ভিত্তিক শিক্ষককে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। বাংলা ব্যাকরণ, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আসলে আমরা মেনলি এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের 11 থেকে 20 গ্রেডের চাকরির
পরীক্ষার প্রস্তুতির জন্য, যার ভিতরে আছে নিবন্ধন, প্রাইমারি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এই ধরনের পদগুলোকে আমরা বেশি ফোকাস করি। এবং বর্তমান কিন্তু হিউজ পরিমাণ সার্কুলার চলমান আছে। আপনারা সবাই জানেন আমাদের পেজ থেকে কিছুদিন আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম, প্রায় 1196টি পদ বর্তমান ফাঁকা। বর্তমান এই আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই পদগুলোতে অ্যাপ্লাই চলমান থাকবে। এরপরে হচ্ছে আমরা পরীক্ষা কবে হবে কেউ বলতে পারবে না। খুব রিসেন্টলি আপনার দেখেন প্রতি সপ্তাহে কিন্তু পরীক্ষা হয়। আজকে বেশ কয়েকটা পরীক্ষা ছিল, আজকে মোটামুটি 3-4টা পরীক্ষা হয়েছে। প্রতি শুক্রবারে এরকম 1টা 2টা 3টে 4টা করে পরীক্ষা হয়। আমি যদি বেসিক থেকে প্রিপারেশনগুলো নেওয়া শুরু করি তাহলে আমার পরবর্তীতে এই চাকরির পরীক্ষা কোনো না কোনো একটা হবে। হয়তো আজকে আমি একটা পরীক্ষা দিয়ে কিছু ভুল জানতে পারছি, নেক্সট তারপর নেক্সট, কিন্তু আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আমাদের ফুল চাকরির পাঠশালা টিমকে নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং রেগুলারলি এখন থেকে আমাদের এই ফেসবুক পেজে ক্লাস হবে, এবং বিশেষ করে প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 7টা কিংবা 7:30টার দিকে আমাদের পেজ থেকে আমাদের জাহাঙ্গীর স্যার যে সাধারণ জ্ঞান বিষয়ে আপনাদের এখানে ক্লাস নেবে। বিশেষ করে ক্লাস না, এটাকে আমরা বলতে পারি সাপ্তাহিক সাম্প্রতিক বুলেটিন, যেটা হচ্ছে আপনার ধরেন নিত্য নতুনভাবে যে জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু আসলে বই পড়তেছি, বা আজকেও আমি একটা ইসলামিক একটা পরীক্ষা ছিল রিসেপশনিস্ট, ইসলামিক ব্যাংকের রিসেপশনিস্ট এরকম একটা পদে পরীক্ষা ছিল। সেখানেও একটা আপনার সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ 5 আগস্টকে কোন দিবস ঘোষণা করা হয়। এই কিছুদিন আগেই কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে কিছু দিবস বাতিল হয়ে যায় এবং নতুন করে কিছু দিবস আবার ইনক্লুড করা হয়, যার ভিতরে 5 আগস্ট ছিল, তারপরে আপনার জুলাইয়ের কিছু দিবস ছিল। এই বিষয়গুলো কিন্তু আপনার নিত্য নতুনভাবে আপডেট হচ্ছে। এই আপডেট তথ্যগুলো আমরা এখন থেকে ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে তো ক্লাস নিবই, পাশাপাশি হচ্ছে আপনার চাকরির যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলোর সলিউশন ক্লাস, ইম্পর্টেন্ট কিছু ক্লাস এবং বিগত বছরের প্রশ্নগুলো নিয়েও কিছু ক্লাস হবে। এই জন্য আপনারা চাকরির পাঠশালার পেজের সাথে থাকবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন। এই হচ্ছে বিস্তারিত কথা, হালকা কিছু বললাম। পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, আগামীতে সবাই জানেন যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করছেন, আবেদনকারীর সংখ্যা কিন্তু হিউজ, প্রায় 20 লাখ শিক্ষার্থী এখানে আবেদন করছে। সবাই কি টিকবে? না। কারণ কি? সবাই টিকার না, মানে না টিকার কারণ হচ্ছে সবাই কিছু কিছু বইকে ফলো করে পড়াশোনা করতেছে। এই বইগুলোকে যদি আপনি নিয়োগ ভিত্তিক বই পড়াশোনা করেন, এতে আপনার লাভের থেকে লস বেশি আছে। আমরা চেষ্টা করছি বেসিক থেকে একটা সিলেবাস তৈরি করে দেওয়ার জন্য, যাতে একটা স্টুডেন্ট ঘরে বসেই এই প্রিপারেশন কমপ্লিট করে চাকরির যুদ্ধে পরীক্ষা দিতে পারে। কারণ এইবার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা 3 ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলি, এরপর রিটেন, তারপর ভাইবা। এই প্রিলির সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা ফ্রি মডেল টেস্টের আয়োজন করেছিলাম। হয়তো আপনারা আমাদের স্ক্রিনে এই মডেল টেস্টের বাকি পরীক্ষাগুলো দেখতে পারতেছেন। প্রথম 5টা পরীক্ষা অলরেডি হয়ে গেছে। 6 নাম্বার পরীক্ষা হচ্ছে আপনার আগামীকাল, এরপর হচ্ছে 7 নাম্বার পরীক্ষা 6 তারিখ, 8 নাম্বার পরীক্ষা 10, 9 নাম্বার 14 এবং 10 নাম্বার পরীক্ষা হচ্ছে 18 আগস্ট। এই পরীক্ষাগুলো শেষ করার পরে ইনশাল্লাহ আমরা আরও ফ্রি পরীক্ষার আয়োজন করব, যেখানে হচ্ছে আপনার বিষয়ভিত্তিক মডেল থাকবে, প্রি মডেল থাকবে, তারপর আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব, অর্থাৎ পূর্ণাঙ্গ মডেল পরীক্ষা নিব। এটা তো প্রিলি। এরপরে যখন রিটেন পরীক্ষা হবে তখন আমরা বেশ কিছু অনলাইনে রিটেন পরীক্ষাও নিব। এই পরীক্ষাগুলোকে দেওয়ার জন্য আমাদের চাকরির পাঠশালা টিম থেকে কমেন্টে হচ্ছে আমাদের কমিউনিটির লিঙ্কটা দেওয়া হবে। সেই কমিউনিটিতে আপনি জয়েন করে নির্দিষ্ট টাইমে, অর্থাৎ রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ থাকবে। সেই অনুযায়ী রাত 9টায় সেখানে প্রশ্ন দিয়ে দেওয়া হয়, রাত 12টা পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকে। যারা বর্তমান বাসা থেকে প্রিপারেশন নিচ্ছেন, অগোছালোভাবে আসেন যে কবে পরীক্ষা হবে, কি সিলেবাস থাকবে, এটা কিন্তু আগেই বলে দিয়ে গেছে। এই অনুযায়ী আমরা বর্তমান প্রিলি পরীক্ষা নিচ্ছি। আপনি সিলেবাসটা ধরে ধরে বাসায় পড়েন, কারণ প্রত্যেকটা টপিক খুব অল্প অল্প করে আকারে দেওয়া আছে, খুব কঠিন কিছু না। এক পর্যায়ে কিন্তু আমাকে পূর্ণাঙ্গ বাংলা, পূর্ণাঙ্গ ইংরেজি, পূর্ণাঙ্গ ম্যাথ এবং সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে হবে। এই জন্য বিগত সালের প্রশ্নগুলো তো আমরা পড়বই, যেগুলো পড়ে, কিন্তু বর্তমান এই টপিক ভিত্তিক প্রশ্নগুলোর আমার কনসেপ্ট ক্লিয়ার রাখা চাই। এই জন্যই হচ্ছে আমরা মূলত ফ্রি পরীক্ষার আয়োজন করেছি। আমাদের টিম থেকে আপনার চাকরির পাঠশালার এই লাইভ ভিডিওতে কিংবা পরবর্তী পোস্টে এটা দেওয়া থাকবে। আপনারা সেইখান থেকে কমিউনিটিতে জয়েন করে আমাদের এই ফ্রি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে আপনার এই প্রস্তুতিটাকে ঝালিয়ে নিতে পারবেন। কারা কারা আমাদের সাথে আসেন? তো অনেকেই আসে, একটু আমি আসার পরে হয়তো বা সেরকম কথাবার্তা বলার সুযোগ হয় নাই।
সমস্যা নাই, যাদের কোনো কিছু জানার আছে তারা আমাদেরকে এখানে জিজ্ঞেস করে নিতে পারবেন, কারণ আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। জাস্ট কিছু ধারণা দিয়ে ফেললাম। খুব শীঘ্রই আমরা আমাদের চাকরির পাঠশালার গ্র্যান্ড ওপেনিং লঞ্চিং করব, যেখানে আমাদের সকল শিক্ষকগণ আমাদের সাথে থাকবেন। আমরা এতটুকু বলতে পারি 11 থেকে 20 গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য চাকরির পাঠশালা সকলের কাছে একটি প্রিয় প্রতিষ্ঠান হয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে উঠে আসবে, কারণ আমরা যেই বিষয়গুলোকে ফলো করে আপনাদেরকে পড়াবো, বিশেষ করে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস, শিক্ষক এবং বাকি প্রশ্ন প্রণয়নে আমাদের দীর্ঘ প্রায় 10 বছরের অভিজ্ঞতা আছে। হয়তোবা আমরা এখান থেকে আপনাকে বোঝাইতে পারতেছি না, আপনি ক্লাসগুলো করলে, পরীক্ষাগুলো দিলে আপনি বুঝতে পারবেন কতটা চমৎকারভাবে আমরা প্রশ্নগুলোকে তৈরি করি। অর্থাৎ মানসম্মত প্রশ্ন তো সবাই তৈরি করতে পারে, কোন প্রশ্ন আসবে, কোনটা আসবে না, কোনটা বাদ দিতে হবে আর কোনটা দিতে হবে, এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না। এই জন্য আশা করব আপনারা এই সিলেবাস ধরে ধরে আমাদের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন। এবং আগামী সপ্তাহ থেকে আমাদের পেজটা, যেহেতু এখন আমাদের লাইভ ক্লাসগুলো চলমান, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সাহিত্য, ব্যাকরণ, সাধারণ জ্ঞান, গণিত এই ধরনের বিষয়ভিত্তিক অভিজ্ঞ টিচাররা এসে আমাদের এখানে ক্লাস নেবে। আপনারা সেই ক্লাসগুলোতে জয়েন করার চেষ্টা করবেন এবং পাশাপাশি আমাদের এই পেজটার ক্লাসগুলো শেয়ার দিয়ে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমি সাজিদ বিশ্বাস, চিফ ওস্তাদ, চাকরির পাঠশালা, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আমাদের গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে। আল্লাহ হাফেজ।